আসসালামু আলাইকুম সবাইকে। বিন্যাস ও সমাবেশের আরেকটা লেকচারে সবাইকে স্বাগতম। প্রথমেই আমরা দেখে নেব যে প্রিভিয়াস লেকচারে আমরা কি কি জিনিসপত্র দেখছি অ্যান্ড আজকে কোত্থেকে দেখা শুরু করব। তো প্রিভিয়াস লেকচারে আমরা আসলে এক্সাম্পল প্রবলেম থেকে দেখা শুরু করছিলাম। এক্সাম্পল প্রবলেম ছিল এটা। এইখানে একটা এনসিআর এর নোটেশন রিলেটেড একটা এক্সাম্পল প্রবলেম ছিল। এই ব্যাপারটা আমি বলছিলাম যে বোর্ড পরীক্ষায় খুবই আসে এবং কলেজ পরীক্ষাগুলোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে এই জিনিসটা দেখার পরে আমরা আসছিলাম সম্পূরক সমাবেশের আলোচনায়। সম্পূরক সমাবেশের কেসে আমরা মেইনলি শুধুমাত্র স্টেটমেন্টটা এই যেটা এটা এবং এটার প্রমাণ যেটা খুব সহজেই প্রমাণ করে ফেলা যায় এই জিনিসটাতে গুরুত্ব না দিয়ে বরং এই জিনিসটা তো আমরা জানবই, ওটার স্টেটমেন্টটা ঠিকঠাক বুঝবো, ওটার প্রমাণটা কেন হলো সেই ব্যাপারটাও নিজেরা খুব ভালো মতো জানবো। কিন্তু এর পাশাপাশি আমরা এই ব্যাপারটার যে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন আছে, এটার যে আসলে রিয়েল ওয়ার্ল্ডে অনেক ফিনোমিনাল একটা জিনিস এই জিনিসটা ডিফাইন করে দিচ্ছে, এই ব্যাপারটুকু আমরা বুঝতে জোর দিছিলাম। তখন আমরা বেশ কিছু এক্সাম্পল দিয়ে তারপরে এখান থেকে জেনারেল কেসটা বিল্ড করছিলাম। এখানে একটা ফলস ক্লেম যদি থাকে সেটাকে কীভাবে নালিফাই করা যাবে সেই ব্যাপারটাও দেখছি। এরপরে এইখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে NC(x) = যদি NC(y) হয় কখনো, তাহলে আসলে কি কি হতে পারে, হয় x = y, না হয় সেটা কি x + y = n। এই ধরনের এই দুইটার যে কোনো একটা অবশ্যই হবে। আচ্ছা, চলে গেল। এরপরে আমরা কি দেখছি, এরপরে আমরা এখানে একটা টাইপ 1-এ চলে গেছি। টাইপ 1-এ আমরা একদম টাইপ ওয়াইজ প্রবলেম সলভ করবো এখন থেকে। তারপরে আমরা NCR রিলেটেড যে প্রবলেম সেইখানকার একটা এক্সাম্পল দেখছি, যেইখানে আসলে এই 2NCR = 2NCR+2 দেওয়া ছিল। তো এখানে যেহেতু NC(x) = NC(y) এই শেপে চলে আসছে, তো এইমাত্র যে জিনিসটা আমরা খেয়াল করছিলাম সেটা অ্যাপ্লাই করেই এই ম্যাথটা আমরা সলভ করতে পারছি। এরপরে টাইপ 2-তে, টাইপ 2 হচ্ছে আমাদের এইচএসসির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা থেকে সমাবেশ থেকে যতবার কোয়েশ্চেন হয়েছে এই ব্যাপারটা থেকে সবচেয়ে বেশিবার কোয়েশ্চেন হয়েছে ওই সমাবেশের টপিকগুলোর মধ্যে, এবং এটা খুবই বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস এইচএসসির জন্য, অ্যাডমিশনেও। তো এইখানকার কেসে এই জিনিসগুলো আমরা বুঝে বুঝে সলভ করছি, যে কখন কি হচ্ছে, শর্তটা আমরা ঠিকঠাক ফুলফিল করতে পারতেছি কিনা, এগুলো গুণ করলাম কেন, লাস্টলি যোগ করলাম কেন, সেই সব কিছু। এখানে মেইনলি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট থেকে আমাদের জিনিসগুলো চুজ করতে হচ্ছিল। এইখানকার কেসে এইটাও ওই আগের মতোই ঠিক একই ধরনের জিনিস। এই ব্যাপারগুলো হলো মূলত দল গঠনের সিঙ্গেল কনস্ট্রেন্ট বা একটা শর্ত, সেই শর্তের উপর বেস করে রাখা প্রবলেম। এরপরে আমরা দেখি এইখানে দ্বিতীয়ত আমরা দেখতেছি দল গঠনের ডাবল কনস্ট্রেন্ট বা একাধিক শর্ত বা দুইটা শর্ত, এই ধরনের জিনিসপত্র। এইখানে কিন্তু অনেকেই আমরা সিম্পল একটা মিস্টেক করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এই যে এইখানকার থেকে যেহেতু আমরা দেখতেছি এ এর ধারণ ক্ষমতা হচ্ছে 7 বা তার কম, অনেকে আমরা 7C5 × 4C4 লিখে দিতে পারি এটার উপায় সংখ্যা প্রথম কেসটার। একইভাবে দ্বিতীয় তৃতীয় কেসটাতে ওইটা জিনিস লিখে দিতে পারি। কেন? কারণ এইখানে আমরা দল গঠনের কেসে একটু আগে যা দেখছি সেখানে আসলে এরকমই হয়েছে, কিন্তু এইটার সাথে ওটার একটা মেজর ডিফারেন্স হচ্ছে এইখানে আসলে এই যে চুজিংয়ের ঘটনাগুলো এগুলো টোটালি ইন্ডিপেন্ডেন্ট। এইখানে আমি কি করে 6 জন থেকে 4 জন চুজ করতেছি তার কোনো ইম্প্যাক্ট এইখানে নাই, কিন্তু এইখানে আসলে ব্যাপারটা এমন না, বুঝছি। তো এইখানে আলাদা আলাদা দল থেকে আমি চুজ করতেছি ব্যাপারটা এমন না, বরং ওভারঅল যে 9 জন আছে ওখান থেকে চুজ করা হচ্ছে। এখন 9 জন থেকে 5 জন চুজ করে ফেললে তখন আসলে যেই 4 জন পড়ে থাকে ওই 4 জনকে বাধ্য হইতে হবে সেকেন্ড যানবাহনে যেতে। সো তাদের হাতে এক্সট্রা আর কোনো চয়েস নাই, ওয়ে হচ্ছে একটাই মাত্র ওয়ে। দ্যাটস ওয়াই 4C4 হয়ে 1 আসতেছিল। তো এইটার সাথে ওইটার এই মেজর ডিফারেন্সটা মাথায় রেখে আমরা কাজগুলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। এইটাও ঠিক ওই ধরনের ছিল। এরপরে আজকে আমরা কোত্থেকে আলোচনা শুরু করব, এইখানে আজকে আমাদের আলোচনা শুরু হবে সমতলিক ক্ষেত্র হতে ত্রিভুজ, চতুর্ভুজ এবং কর্ণের সংখ্যা নির্ণয় বা কর্ণ কতগুলো থাকবে সেটা নির্ণয় করা থেকে। তো আমরা শুরু করি। আমরা এখানে প্রথমেই একটু স্টেটমেন্টটা বুঝি যে আমাদের প্রবলেমে স্টেটমেন্টটা কীরকম দিবে, এখানে আসলে কি দেয়া থাকবে, কি চাবে। এখানে মেইনলি আমাদের কেসে এখানে স্পেসে বিভিন্ন পয়েন্ট দিতে পারে অথবা একটা বহুভুজ দিতে পারে। তো আমরা বহুভুজ থেকে যদি চিন্তা করি, মনে করো একটা বহুভুজ দেওয়া আছে যেটা কীরকম, এই মনে করো এরকম। তো এই যে বহুভুজটা, তো এইটার কেসে এইখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করবে এই যে পয়েন্টগুলো আছে শীর্ষবিন্দুগুলো, এই শীর্ষবিন্দুগুলোকে কাজে লাগিয়ে আমরা কতগুলো ত্রিভুজ গঠন করতে পারবো, কতগুলো চতুর্ভুজ গঠন করতে পারবো, এর এই বহুভুজটার কতগুলো কর্ণ থাকবে, এই ধরনের জিনিসপত্র সাধারণত চাওয়া হয়। তো এখানকার কেসে আমাদের যদি এই ধরনের কেস থাকে
তাহলে আসলে কাজটা বেশ সহজ। অথবা যদি এই ধরনের থাকে যে কীরকম, এইখানকার কেসে এদের জাস্ট বাহুগুলো চিন্তা যদি আমরা না করি তাহলে বহুভুজ থাকতেছে না, জাস্ট এই শীর্ষগুলো মনে করো এইভাবে দেওয়া থাকলো, এইভাবে জিনিসগুলো দেওয়া থাকলো। তো তখন এইখান থেকে কাজগুলো করতে বলা হবে বা হতে পারে। থাকলো এইখানকার কেসে আমরা কি দেখতেছি, আমরা এখন যদি আমাদেরকে প্রথমে আমরা এই ত্রিভুজ গঠন এইখান থেকে যদি শুরু করি, তাহলে এইখানকার কেসে আমরা দেখতেছি যে যদি আমাদের এরকম সিনারিও দিয়ে আমাদেরকে কি বলে, আমাদেরকে ত্রিভুজ কতগুলো গঠন করা যাবে এইখান থেকে যে কোনো 3টা কানেক্ট করে করে, তাহলে আসলে যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে এইগুলোর মাঝে যে কোনো 3টা আমরা যদি জাস্ট করে দেই, সংযোগ করে দেই, তাহলেই কিন্তু আমরা ত্রিভুজ পাচ্ছি। এই 3টা সংযোগ করলে ত্রিভুজ পাচ্ছি, এই 3টা সংযোগ করলে ত্রিভুজ পাচ্ছি, এইখানে এই 3টা সংযোগ করলেও ত্রিভুজ পাচ্ছি। এরকম সিনারিওতে আমরা আসলে কি যে কোনো 3টা কানেক্ট করলেই ত্রিভুজ পাচ্ছি। ঠিক একইভাবে এইখানেও দেখো, এইখানে যে কোনো 3টা, এই যে এই 3টা কানেক্ট হলো তাহলে ত্রিভুজ পাইলাম, এই 3টা দিয়ে ত্রিভুজ, এই 3টা দিয়ে ত্রিভুজ, এই 3টা দিয়ে ত্রিভুজ, এইভাবে করে করে আমরা যে কোনো 3টা ওদের শীর্ষবিন্দুর মাঝে যে কোনো 3টা কানেক্ট করলেই ত্রিভুজ পেয়ে যাব। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে আসলে সবসময় যে আমাদের এইরকম জিনিসই থাকবে বা থাকতেই হবে এমন কোনো কথা নেই। আমাকে এরকম সিনারিও দিতে পারে যেখানে কি হবে, যেখানে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এই ধরে নাও এই একটা স্ট্রেট লাইন আছে, এর উপরে 3টা পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা থাকলো। এরপরে এইখান থেকে আবার বলল যে আরেকটা স্ট্রেট লাইন আছে, ওর উপরে মনে করো পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, আর বাকি আমাদের পয়েন্ট আছে এইরকম ভাবে ছড়ানো থাকলো। এখন যদি আমরা চিন্তা করি এইবার কিন্তু আর এইখানে আমরা ইচ্ছে মতো যদি কানেক্ট করি তাহলে আসলে ত্রিভুজ কিন্তু পাবো না। তার মানে বুঝো, আমি তোমাকে যে জিনিসটা প্রথমেই পয়েন্ট আউট করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা যদি ভেবে থাকি যে আমরা স্পেসে কিছু পয়েন্ট দেওয়া আছে, তখন ওদের মাঝে যে কোনো 3টা কানেক্ট করব আর সবসময় আসলে একটা করে ত্রিভুজ পাবো, ব্যাপারটা এমন না। আমাদের মাঝে অনেকেই কিন্তু এই জিনিসটা করি। সাধারণত আমাদের কোয়েশ্চেনে এই ধরনের সিনারিও দেওয়া থাকে, বহুভুজ দেওয়া থাকে, অথবা ওদের জাস্ট বহুভুজের বাহুগুলো বাদ দিয়ে শীর্ষগুলো চিন্তা করতে বলা হয়। তখন আসলে কি হয়, তখন আসলে যে কোনো 3টা কানেক্ট করলেই আমরা ত্রিভুজ পাবো। কিন্তু আমাদেরকে যদি একটু সিনারিওটা চেঞ্জ করে দেয়, এরকম দিয়ে দেয়, তখন কিন্তু যে কোনো 3টাকে কানেক্ট করলেই আমরা ত্রিভুজ পাচ্ছি না। এই যে তার মানে আমাদের আসলে এই ব্যাপারটুকু বুঝে আঁকাতে হবে যে আমরা জাস্ট ফর্মুলা মুখস্থ করব না যে আচ্ছা এই জিনিসটার ফর্মুলা এটা ছিল, দ্যাটস ওয়াই আমরা এটা করছি, ব্যাপারটা এইভাবে আমরা কাজ করব না। বরং আমরা কি করব, আমরা জিনিসটাকে এইভাবে ডিল করব যে ওইখানে এই যে আমরা এইটা লিখতেছিলাম, যে মনে করো কোথাও সূত্র আকারে লিখতেছিলাম NC3, এটা কেন লিখতেছিলাম, এই জিনিসটার পেছনের কারণটা কি, এইটার পেছনের অ্যাকচুয়াল কারণটা আমাদের সেলফ রিয়েলাইজেশনে নিতে হবে। বুঝছি, ওই ব্যাপারটুকু শুধু আমি অ্যাজ এ টিচার অ্যাজ এ মেন্টর রিয়েলাইজ করলে হবে না। তোমরা জাস্ট তোমাদের কাজ শুধু এটুকু না যে আচ্ছা ফাইনাল ফর্মটুকু তুলবো, ওটা ফর্ম ম্যাথে অ্যাপ্লাই করবো, ম্যাথ হয়ে যাবে, এই জিনিসটা না, বরং পুরো জার্নিটা নিজের করে ওন করা। বুঝছি, আমাদের সবাই যাতে ইন্ডিভিজুয়ালি এই ব্যাপারগুলো নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ে নিতে পারি যে হ্যাঁ ভাইয়া এই জিনিসটা আমি নিজে নিজে বুঝছি, এখন আমি নিজে সেটা রিবিল্ড করতে পারি, সেই ব্যাপারটুকু আমার মাঝে আমি ধারণ করতে পারছি। এইবার দেখো, এখন তার মানে যেহেতু আমাদের টার্গেট জাস্ট ফর্মুলা মুখস্থ করা না, এই জন্য এই কেসটা দেখানো যে আসলে আমাদের স্পেসে জাস্ট র্যান্ডমলি 3টা পয়েন্ট, জাস্ট র্যান্ডমলি অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এদের মাঝে যে কোনো 3টা কানেক্ট করলে যে সবসময়ই একটা ত্রিভুজ হবে, ব্যাপারটা কিন্তু এমন না। এখন আমরা দেখি যে আচ্ছা কেন আসলে সবসময় যে কোনো 3টা পয়েন্ট কানেক্ট করলে ত্রিভুজ হবে না বা কখন হবে না। ব্যাপারটা হলো যে আমাদের যখন আমরা ত্রিভুজ যাদেরকে বলতেছি বা ভ্যালিড ট্রায়াঙ্গেল, যেটা ভ্যালিড ট্রায়াঙ্গেল হলো তারাই যাদেরকে কি করলে, যাদেরকে কানেক্ট করলে বিন্দুগুলোকে, শীর্ষবিন্দুগুলোকে কানেক্ট করলে যখন আমরা কি পাবো, নন জিরো এরিয়া পাবো। কীরকম, এই দেখো, এই মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই 3টাকে কানেক্ট করলে আমরা আসলে একটা কি নন জিরো এরিয়া, অর্থাৎ একটা পজিটিভ ধনাত্মক একটা কি পাচ্ছি, ক্ষেত্রফল পাচ্ছি। কিন্তু কিছু পয়েন্ট আছে যাদেরকে আমরা যদি কানেক্ট করি তাহলে আসলে ওদেরকে কানেক্ট করে আমরা যদি ওই এরিয়া বের করতে যাই তাহলে দেখবো আসলে এরিয়া কত চলে আসতেছে, 0 চলে আসতেছে। কখন হবে সেটা, সেটা কখন হবে সেটা আসলে এইখান থেকেই গ্র্যাজুয়ালি চিন্তাটা করে বোঝা যায়। কিভাবে, একটু চিন্তা করো, মনে করো এইখানকার পয়েন্ট, এইখানকার পয়েন্ট, এই 2টা পয়েন্টকে আমি ফিক্স রেখে দিলাম। এখন এই যে বাইরের এই পয়েন্টটা আছে, একে আমি ধীরে ধীরে কি করতেছি, এই রেখার দিকে মুভ করাচ্ছি।
তো এখন কি হলো, প্রথমে এখানে রাখলাম, ঠিক আছে গেল, তারপরে এখানে রাখলাম গেল, তারপরে এখানে রাখলাম গেল, তারপরে এখানে রাখলাম, এখানে রাখলাম, ধীরে ধীরে যত রাখতেছি এই পাশে যত আমি নিয়ে যাচ্ছি একে একে, তত কিন্তু ওটার এরিয়া কমে যাচ্ছে। কমতে 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 একটা সময় কি হয়ে যাবে, যখন এইখানে চলে আসবে একদম ওই রেখার উপরে পড়ে যাবে, তখন আসলে কি হয়ে যাচ্ছে, তখন আসলে ওদের মাঝে কোনো এরিয়াই থাকতেছে না। তখন ওই 3টা পয়েন্টের আমি স্থানাঙ্ক নিয়ে, ওই যে আমরা 9 10 এই ফর্মুলাটা পড়ছি না, যে একটা যে কোনো বহুভুজ, সেটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যাই হোক না কেন, ওদের সবগুলো শীর্ষ নিয়ে আমরা যদি ওই শুলেস ফর্মুলাটা গঠন করি, ওই যে হাফ দিয়ে x1 y1 x2 y2 x3 y3 এইভাবে করে করে যতগুলো শীর্ষ থাকবে ততগুলো ওইভাবে রাখবো। লাস্টলি আমরা ফার্স্ট জিনিসটাকে আবার রিপিট করে রাখবো। রাখার পরে আমরা তখন এই বরাবর গুণ করব, এইগুলো জিনিস পজিটিভ আকারে নিব, তারপরে এই বরাবর গুণ করলে ওগুলোকে নেগেটিভ আকারে নিব। এই যে আমাদের যে এরিয়ার ফর্মুলাটা, ওই ফর্মুলাটা এখানে যদি আমরা এই 3টা পয়েন্ট দিয়ে কাউন্ট করি, পয়েন্টটা ধীরে 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 যেতে গিয়ে একদম ওই লাইনের উপরে পড়ে গেছে, তখন আমরা এরিয়া পেয়ে যাব 0। এই যে এখানে, তার মানে এইখানে আসলে এই 3টা পয়েন্ট দিয়ে এই পরিবর্তিত অবস্থানে, বুঝো এই অবস্থানগুলোতে উপরে যখন ছিল কোনো না কোনো এরিয়া ছিল, কিন্তু যখনই এইখানে সে চলে আসছে তখনই তার আসলে কোনো এরিয়া নাই। এখন যেহেতু তার কোনো এরিয়া নাই, তাহলে আলটিমেটলি এদের মাঝে আমরা চিন্তা করব যে এই 3টাকে নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। মানে এক কথা আমরা ভিজুয়ালি জিনিসটাকে বুঝলাম। এইবার এইটাকে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে কেন এইখানে আসলে এই পয়েন্টটা এখানে আসলে আমাদের ত্রিভুজ হচ্ছে না। কারণ হলো আমরা ছোটবেলায় পড়ে আসছি ত্রিভুজ গঠনের শর্ত কি। ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে যে একটা ত্রিভুজের কেসে আমাদের ছোট যে বাহু দুইটা থাকবে, এদের বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যে যোগফলটা, এইটা সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্যের তুলনায় অবশ্যই কি হতে হবে, বেশি হতে হবে, তাই না? আলটিমেটলি আমাদের যদি এ আর বি এই দুইটা যদি ছোট বাহু দুইটার দৈর্ঘ্যের পরিমাণ হয়, তাহলে এদের যোগফলটা অবশ্যই হতে হবে সবচেয়ে বড় বাহু সি তার দৈর্ঘ্যের তুলনায় বেশি। কিন্তু এইখানে দেখো তো কি হচ্ছে, এইখানে তুমি যখন এই ব্যাপারটা, এই পয়েন্টটা বাইরে কোথাও ছিল, হোক এখানে 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 যেখানে ছিল না কেন, তখন আসলে কি হচ্ছিল, এই বাহু এরা হচ্ছে ছোট দুইটা বাহু, আর এটা হচ্ছে সবচেয়ে বড় বাহুটা এইটা। তো আমরা দেখতেছি এদের দুইজনের যোগফল অবশ্যই কি হবে, এর তুলনায় বেশি হচ্ছিল। এখানেও বেশি, এখানেও বেশি, এখানেও বেশি, এখানেও বেশি, কিন্তু যখন এর উপরে পড়ে গেছে তখন আসলে কি হয়েছে, তখন আসলে যেটা হয়ে গেছে যে এর সাথে এর কানেক্টিং রেখা, এটা একটা বাহু আকারে আচরণ করতেছে, এইটা একটা বাহু, আর সবচেয়ে বড় বাহু কোনটা ছিল, ওটা তো ফিক্সডই রাখছি আমরা। এটা আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট দুইটা বাহু, এই দুইজনের দৈর্ঘ্যের যোগফল আসলে বড়টার সমান হয়ে গেছে। সমান হলে কি ত্রিভুজ তৈরি করা যায়? উত্তর হচ্ছে এই কেসে ত্রিভুজ তৈরি করা যায় না। ত্রিভুজ তৈরি করতে গেলে অবশ্যই ছোট দুইজনের দৈর্ঘ্যের যোগফলটা কি হতে হবে, বড় জনের দৈর্ঘ্যের তুলনায় অবশ্যই বড় হতে হবে। সমান হলে চলবে না, ছোট হলে তো চলবেই না, ছোট সমান কোনোটা হলেই চলবে না, একদম বড় হতে হবে। তো এইখানে তার মানে কখন আমরা আসলে 3টা পয়েন্ট কানেক্ট করলেই যে ত্রিভুজ পাবো এমনটা না। 3টা পয়েন্ট কখন কানেক্ট করলে ত্রিভুজ পাওয়া যায় না, যখন তারা একই সরলরেখার উপরে থাকে। বুঝছি, এই ব্যাপারটা কিন্তু আমরা সরলরেখাতেই পড়ে আসছি। ওই যে মনে আছে 3টা পয়েন্ট কোলিনিয়ার হওয়ার কেসে ব্যাপারটা সমরৈখিক, ওরা যখন একই রেখার উপরে থাকে তখন কি করতাম, আমরা চেক করতাম কি করে, যে হয় যে কোনো দুইটার ঢাল অন্য দুইটার ঢালের সমান হবে, অর্থাৎ তার একই সরলরেখা আছে। অথবা এটাকে এভাবে চিন্তা করা যায় যে ওদের কেসে ডেল বা ক্ষেত্রফলের দ্বিগুণের যে অ্যামাউন্টটা, অথবা ক্ষেত্রফলের অ্যামাউন্টটা ওদের তিনজনকে নিয়ে তৈরি করলে 0 হতো, তাই না? তো এইখানে তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের 3টা পয়েন্ট যখন একই রেখার উপরে থেকে যাচ্ছে, একই স্ট্রেট লাইনের উপরে তিনজনকে রাখা যাচ্ছে, তখন আসলে তাদেরকে দিয়ে আমরা কোনো ত্রিভুজ গঠন করাতে পারবো না। বুঝছি। তাহলে এখন এইখানকার কেসে তার মানে এই যে এখানে ইচ্ছে মতো আমরা যে কোনো 3টা পয়েন্ট কি করলেই অ্যাড করে দিলেই আমরা আসলে ত্রিভুজ পাচ্ছিলাম। তো এই জিনিসটা এখানে কেন ঘটতেছিল, কারণ এইখানে আসলে কোনো 3টা পয়েন্টই আসলে সমরৈখিক হয় নাই। বুঝছি, কোলিনিয়ার হয় নাই কোনো 3টা পয়েন্ট। চেক করে দেখো, এই 2টা পয়েন্টের সাথে যে কোনো পয়েন্ট তুমি নিতে চেষ্টা করো, কখনোই একই স্ট্রেট লাইনে হবে না। এদের যে কানেক্টিং স্ট্রেট লাইন হবে না, ঠিক একইভাবে এদের স্ট্রেট লাইনে অন্য কোনো পয়েন্ট নেই, এদের স্ট্রেট লাইনে অন্য কোনো পয়েন্ট নেই। এরকমভাবে যে কোনো দুইটা তুমি কানেক্ট করো না কেন, এদের মাঝে অন্য কোনো স্ট্রেট মানে এদের কানেক্টিং যে লাইনটা, ওই লাইনের উপরে অন্য কোনো পয়েন্ট নাই। এক কথায় 3টা পয়েন্ট একই লাইনে তুমি কখনোই এখান থেকে আনতে পারবে না, এখান থেকেও আনতে পারবে না। বহুভুজ দিলে তো আরো সহজ। বহুভুজ গঠন করা মানে কি, ওরা বহুভুজ গঠন করছে মানেই তো আসলে আলটিমেটলি যদি এখানে বলি আমি যে এখানে কত ভুজ, 1 2 3 4 5 6 ষড়ভুজ, 6টা বাহু, তাই না?
তো এই যে ষড়ভুজ হয়েছে মানেই কি? ষড়ভুজ হয়েছে মানেই তো হচ্ছে এইখানকার 6টা বাহু তৈরি করা গেছে, 6টা বাহু দিয়ে একটা বহুভুজ তৈরি করা গেছে, মানে এদের শীর্ষগুলা কোনোটাই আসলে শীর্ষগুলার মাঝে কোনো তিনটা অবশ্যই কোলিনিয়ার না। দ্যাটস ওয়াই তো বহুভুজটা গঠন করা গেছে। যদি এখানে তিনটা কোলিনিয়ার হইতো, যেমন ধরে নাও এই যে এই বিন্দুটাকে আমি টেনে এখানে আনলাম, টেনে এখানে এনে এইখানে রেখে দিলাম, এখন এইটার আর অস্তিত্ব নাই, বাদ দাও। তাহলে এখন দেখো তো এইটা কি আর ষড়ভুজ থাকবে? এটা তো পঞ্চভুজ হয়ে যাবে, তাই না? তো যার কারণে ষড়ভুজ, অষ্টভুজ, সপ্তভুজ অর্থাৎ এরকম বহুভুজ তোমাকে যদি স্পষ্ট নিজেরা দিয়ে দেয়, তখন আসলে কাজটা সহজ। তখন আসলে যখন বলবে যে আচ্ছা তোমাকে আমি একটা অষ্টভুজ দিলাম, তার মানে ওর ওইটার বহুভুজটা 8টা বাহু আছে এবং ওর শীর্ষবিন্দু 8টা, এই শীর্ষবিন্দু 8টার মাঝে কোনো তিনটা কোলিনিয়ার না, স্পষ্ট বুঝাই যাচ্ছে। কেন? কারণ ওদেরকে দিয়ে ওই যে অষ্টভুজ তৈরি করা গেছিল, যদি তাদের মাঝে কোলিনিয়ার হইতো 8টা পয়েন্ট দিয়ে, তো আসলে অষ্টভুজ তৈরি করা যেত না, অ্যাটলিস্ট সপ্তভুজ হতো, ষড়ভুজ, এই জিনিসগুলো তখন কম হয়ে যেত। তো এই কারণে যখন তোমাকে কোনো একটা স্পেসিফিক বহুভুজ দিয়ে বলবে যে এদের শীর্ষগুলো নিয়ে, তখন বুঝিয়ে নিতে হবে এদের মাঝে কোনো তিনটা একেবারে কখনোই কোলিনিয়ার ছিল না। থাকলো এই পয়েন্টটা, এটা সহজ করে দেওয়া। অথবা এইভাবে করে বলে দিতে পারে যে স্পেসে 8টা পয়েন্ট আছে, ওই 8টা পয়েন্টের মাঝে কোনো তিনটা কখনোই কোলিনিয়ার হয়নি। তখন এই ধরনের কেসে আমরা এইভাবে কাজটা করে ফেলতে পারি। কিন্তু যদি আমাদের এই ধরনের সিনারিও দেয়, তখন কিন্তু আসলে এত সহজে কাজটা করে যাওয়া যায় না, তখন আমাদের একটু বুঝে বুঝে কাজটা করতে হয়। তো আমরা এইবার একটু এই ব্যাপারটুকু বুঝে বুঝে কাজ করা শিখব। চলো শুরু করি। যে এই যেমন ধরো আমাদের ধরে নাও একটা রেখার উপরে 5টা বিন্দু আছে। এখন দেখো তো এই যে এই 5টা বিন্দু আছে, আমরা কি হচ্ছে এইখানে যখন এই যে 8টা বিন্দু ছিল, এই 8টা বিন্দু দিয়ে তখন আমরা ইচ্ছে মতো যে কোনোটা কানেক্ট করলেই আমরা ত্রিভুজ পাচ্ছিলাম। এইবার দেখো এই যে এর উপরে যে 5টা আছে, এদের যে কোনো তিনটা তুমি কানেক্ট করো, কখনোই কোনো ত্রিভুজ পাবা না। তুমি চুজ করো যে কোনো তিনটা, ধরে নাও আমি চুজ করলাম এটা এটা এটা, এই তিনটা কানেক্ট করব একে অপরের সাথে, কি দেখতেছি? কোনো ত্রিভুজ সম্ভব না। একই রকম ভাবে যে কোনো তিনটা এখান থেকে কানেক্ট করি না কেন, যেহেতু তারা একই সরলরেখার উপরে চলে আসছে, তাই তাদেরকে দিয়ে ইন্টারনালি এই 5টার মধ্যে ইন্টারনালি এদের 5টার মাঝে যে কোনো তিনটা নিয়ে কখনোই কোনো ত্রিভুজ পাওয়া সম্ভব হবে না। চলে গেল। এরপরে এখন আমরা একটু দেখি যে আচ্ছা এইখানে ধরে নাও এইখানে বাইরে একটা পয়েন্ট আছে, এখন এই একটা পয়েন্টের জন্য তাহলে আসলে কতগুলো ত্রিভুজ হবে, একটু আমরা বুঝে বুঝে আগাই। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এই যে এইভাবে যে এইখানে এই যে আমি এইবার দেখতেছি যে এইখানে আমাদের এই পয়েন্টটা বাইরে আছে, তো আমাদের এখানে টোটাল পয়েন্ট আছে 6টা পয়েন্টের মাঝে আমরা দেখতেছি এই 5টা একই স্ট্রেট লাইনে আছে, তাদের এদের মাঝে কোনো ইন্টারনাল ত্রিভুজ নেই। এখান থেকে তিনটা নিয়ে কোনো ত্রিভুজ তুমি পাবা না। তার মানে তোমার কি লাগবে, এইখান থেকে তুমি একটা পয়েন্ট নিতে পারো, অথবা এখান থেকে 2টা পয়েন্ট নিতে পারো। এখন কথা হলো এখান থেকে একটা পয়েন্ট নিলে আরো 2টা পয়েন্ট বাইরের লাগবে, আরো 2টা পয়েন্ট তো বাইরে দেওয়াই নাই। সো যার কারণে এইখান থেকে আমাদের 2টা পয়েন্ট নিতে হবে। কথা বুঝছো কিনা দেখো, খেয়াল করো। আমি বলছি যে দেখো এইখানে আমাদের এই যে 5টা পয়েন্ট আছে, এরা সবাই একটা স্ট্রেট লাইনের উপরে আছে, তাহলে এদের মাঝে ইন্টারনাল কোনো ত্রিভুজ তৈরি করা সম্ভব না। তার মানে কি লাগবে, আমাদের যদি ত্রিভুজ তৈরি করতে হয়, তাহলে অবশ্যই একে ইনভলভ করা লাগবে। বুঝছি ব্যাপারটা? কারণ ওদের তিনটাকে দিয়ে তো হবে না, তাহলে অবশ্যই যদি ত্রিভুজ তৈরি করতে হয়, তাহলে আমার একে ইনভলভ করতে হবে। এখন একে ইনভলভ যদি করতেই হয়, দিস হ্যাজ টু বি ইনভলভ, দিস মাস্ট বি ইনভলভ। তাহলে একে যদি ইনভলভ করতেই হয়, তাহলে কিভাবে ত্রিভুজ তৈরি করা যায় দেখি তো আমরা। একে ইনভলভ করলাম, তাহলে ত্রিভুজ তৈরি করা যাবে এরকম ভাবে একটা, এরকম ভাবে একটা, এরকম ভাবে একটা, এরকম ভাবে একটা, এইভাবে করে তোমার হচ্ছে ত্রিভুজগুলো কিরকম ভাবে কাউন্ট করা যাবে এইভাবে যে এইটা একটা ত্রিভুজ, এইটা আরেকটা ত্রিভুজ, আবার এইটা আরেকটা ত্রিভুজ, এভাবে করে করে ত্রিভুজ হবে। এখন কথা হলো এই যে এই কেসটা না হয় ছোট, এখানে না হয় আমরা একটু কষ্ট করে ম্যানুয়ালি কাউন্ট করতে পারবো, কিন্তু আমাকে যদি 100টা পয়েন্ট দেয়, 200টা পয়েন্ট দেয়, কথার কথা যে এই স্ট্রেট লাইনের উপরে 200টা পয়েন্ট আছে, তখন কি এইভাবে ম্যানুয়ালি ব্রুট ফোর্স দিয়ে কাউন্ট করা যাবে? যাবে না। অবশ্যই তাহলে আমাদেরকে ত্রিভুজ যে বানাচ্ছি আমরা, ট্রায়াঙ্গেল মেকিং এর সেন্সটা লাগবে। ওই সেন্সটা ধরে এবার আমরা একটু চিন্তা করে সলভ করি। খেয়াল করো এইখানে আমাদের কেসে যেহেতু এইখানে কি হচ্ছে, এইখানে আমাদের একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট বাইরে আছে, এইটা পয়েন্টকে অবশ্যই ইনক্লুড করতে হবে। তার মানে ত্রিভুজ বানাতে তো পয়েন্ট লাগে কয়টা? 3টা পয়েন্ট লাগে একটা ত্রিভুজ বানাতে। এইখানে একটা পয়েন্ট এটা থাকতেই হবে, তার মানে এইটা নিতেই হবে, নিলাম, এটা মাস্ট বি, রাখলাম, এটা অবশ্যই নিতে হবে, কম্পালসারি নিছি। এরপর আমাদের লাগবে কয়টা এখন তাহলে?
ত্রিভুজ বানাতে লাগে 3টা, একটা আমার নেওয়া হয়ে গেছে, তাহলে আর 2টা লাগবে, তাহলে ওই 2টা এখান থেকে এই 5টা থেকে নিব। বুঝছি? তাহলে এখান থেকে তাহলে উপায় কি হবে, ত্রিভুজ বানানোর উপায় হবে এই 5টা থেকে 2টা নিব, তার মানে 5C2। বোঝা গেছে? আর আমরা 5C2 অথবা NCR এই জিনিসটা তো অলরেডি এর সাথে পরিচিত হয়ে গেছি, এইটার এক্সপ্রেশন বের করছি, এটা একদম ফর্মুলাটা বিল্ড করে আনছি, সো এটার সাথে আমাদের যথেষ্ট পরিচয় আছে এবং এটার মিনিংটা আমরা ঠিকঠাক বুঝি। তাহলে এখান থেকে কি হলো, এইখানে যদি আমার এই পয়েন্টটা দেয়া থাকে তখন আসলে আমরা যেভাবে কাজ করতে পারতেছি সেটা হলো এরকম যে এইখানে এই 5টার মাঝে নিজেদের মাঝে কোনো ইন্টারনাল ত্রিভুজ সম্ভব না, যেহেতু সবাই একই স্ট্রেট লাইনে আছে। আর এইখান থেকে তার মানে অবশ্যই এই বাইরের এই পয়েন্টটাকে ইনভলভ করতেই হবে ত্রিভুজ বানাতে গেলে। একে যেহেতু ইনভলভ করতেই হবে তাহলে একে রাখলাম, আর লাগবে 2টা পয়েন্ট ত্রিভুজ বানানোর জন্য, টোটাল লাগে 3টা, তাহলে 3টার মাঝে একে ইনভলভ করলাম, আর লাগবে 2টা, এইখান থেকে যে কোনো 2টা চুজ করব। এই সেন্সটা যদি আমাদের থাকে সুবিধা হচ্ছে আমরা তাহলে এবার 200টা পয়েন্ট থাকলেও বলতে পারবো। মনে করো বলে দিল এই যে এই স্ট্রেট লাইনের উপরে 200টা পয়েন্ট আছে, ফাইন থাকলো, আর বাইরে আছে একটা পয়েন্ট। এখন তাহলে ওভারঅল আমরা যদি কানেক্ট করতে থাকি তাহলে কতগুলা আমরা ত্রিভুজ পেতে পারি, তাহলে কতগুলো ত্রিভুজ পাবো সেটার উত্তর কি হবে, এই পয়েন্টটাকে ইনক্লুড করতেই হবে, রাখলাম। আর হচ্ছে এইখান থেকে তাহলে এই যে 200টা পয়েন্ট আছে এদের মাঝে 2টা পয়েন্ট নিব, কতভাবে নিতে পারি, 200C2। বুঝছি? তাহলে উত্তর হবে 200C2, এটার যে মানটা আসবে সেটা। এইভাবে করে আমরা এইখান থেকে মেইনলি আমার মেইন টার্গেটটা হচ্ছে তোমাদেরকে সেন্সটা বিল্ড করতে হেল্প করা, তোমাদেরকে এই জিনিসগুলো নিজেদের মাঝে ইন্টারনাল যে আন্ডারস্ট্যান্ডিং সেটা বিল্ড করে দেওয়া, যাতে করে এইগুলো ইউজ করে করে তুমি কমপ্লেক্স সিনারিওতে জিনিসগুলোকে কি করতে পারো, বুঝতে পারো, সলভ করতে পারো। এখন এইটা একবারে হবে না, আমাদেরকে জাস্ট সবসময় ফোকাস থাকতে হবে, চেষ্টায় রাখতে হবে যে আচ্ছা আমরা জাস্ট ফর্মুলা মুখস্থ করতে আসিনি এখানে, জাস্ট এখান থেকে এইটা করলে এটা হয়, এটা বলছে ভাইয়া বলছে বিশ্বাস করে নিছি, মুখস্থ করে নিছি, এখন জাস্ট অ্যাপ্লাই করবো, ব্যাপারটা এমন না। আমরা নিজেরাও জিনিসগুলো এক্সপ্লোর করব, নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ে জিনিসগুলো আনবো। এইবার এইখান থেকে ধরে নাও এইখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে, থাকলো। এইবার বলো তো তাহলে কি হবে, এইবার কথা হচ্ছে এদের এই 5টার মাঝে নিজেদের মাঝে ইন্টারনালি কোনো ত্রিভুজ সম্ভব না, তার মানে অবশ্যই হয় এই পয়েন্টকে ইনভলভ করতে হবে, না হয় এই পয়েন্টকে ইনভলভ করতে হবে, না হয় এই দুটাকে ইনভলভ করতে হবে। বুঝছি ব্যাপারটা কি হলো, এই 5টার মাঝে ইন্টারনালি কোনো ত্রিভুজ তৈরি করা সম্ভব না, তাহলে হয় এটাকে ইনভলভ করতে হবে একাই, না হয় শুধু এটাকে ইনভলভ করতে হবে, না হয় এই দুইটাকেই ইনভলভ করতে হবে। বুঝছি? এইভাবে করে আমরা বুঝে বুঝে কিন্তু কমপ্লেক্স সিনারিওতেও প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো আমরা এখান থেকে চিন্তা করি, এখান থেকে বের করি যে কতগুলো করা যায়। তো এখানে যদি শুধু এটাকে ইনভলভ করি তাহলে ত্রিভুজ হচ্ছে 5C2টা, এটা বুঝেই গেলাম। ঠিক একইভাবে যদি শুধু এটাকে ইনভলভ করি তাহলে ত্রিভুজ হবে কতগুলো, 5C2 থাকলো। এইবার যদি এই দুইটাকে ইনভলভ করি, এইবার দেখো তো কি হয়, এইবার যদি এই দুইটাকে ইনভলভ করি তাহলে আমাদের ত্রিভুজ বানাতে পয়েন্ট লাগে 3টা, অলরেডি 2টা পয়েন্ট তো পেয়ে গেছি আমি, আমার লাগবে আর মাত্র একটা পয়েন্ট। ওই একটা পয়েন্ট কোত্থেকে নিব, এই 5টার যে কোনো একটা নিব। তো সেই কারণে কি হবে, সেই কারণে এখন আমরা এক্সট্রা পয়েন্ট পেতে পারি কত, 5C1। এই 5টা থেকে একটা কতভাবে নেওয়া যায়, 5C1, তাই না? 5টা থেকে একটা কতভাবে চুজ করা যায় সেটা দেখলাম। তাহলে এখান থেকে তার মানে কি দেখতেছি, শুধু এটাকে নিলে ত্রিভুজ বানানো যাবে 5C2, শুধু এটাকে নিলে ত্রিভুজ বানানো যাবে আবারও 5C2। আর যদি আমরা কি করি, যদি আমরা এই দুইটাকেই নেই তখন আসলে পয়েন্ট আমার দরকার আর মাত্র একটা, এই 5টা থেকে একটা নেওয়া যাবে এইভাবে। তাহলে টোটাল ত্রিভুজ কতগুলো বানানো যাচ্ছে, 5C2, তার মানে 2 × 5C2। আর হচ্ছে আমাদের যদি এই দুইটাকেই নেই তখন ত্রিভুজ তৈরি করা যাবে 5C1 মানে 5 আর কি। তো এইখান থেকে এইগুলো যোগ করে দিলেই আমি টোটাল ত্রিভুজ কতগুলো বানাতে পারবো সেই জিনিসটা দেখতে পারবো। এরপর এখন এইবার দেখো এইখানে যদি আমি এক কাজ করি আরেকটা পয়েন্ট দিই তখন আসলে কি হবে একটু দেখো তো। এই মনে করো আরেকটা পয়েন্ট দিলাম, কোথায় দিব, এই মনে করো এখানে আরেকটা পয়েন্ট এইখানে দিলাম এখানে আরেকটা পয়েন্ট। এইবার কি হবে এটা তোমরা একটু নিজেরা, আমি বলার আগেই নিজেরা একটু চেষ্টা করো তো, দেখো তো কি হয়। এইবার এখন এই জায়গাটায় যদি 3টা পয়েন্ট থাকে তাহলে আসলে কি হতে পারে সেই জিনিসটা একটু দেখি। আই হোপ তোমরা ভিডিওটা পজ করে এটা ট্রাই করছো। আমি চাচ্ছি যে তোমরা যাতে এই কাজগুলো বুঝছো, আমরা যা শিখতেছি যে NCR অ্যাপ্লাই করা শিখছি, এইগুলা যখন আমরা থিওরিটিক্যালি শিখতেছি এইটার তো অ্যাপ্লিকেশনে গেলেই তখন আমাদের মেইন পরীক্ষায় আমরা পড়বো, তাই না? যে আমরা একটা জিনিস পড়ছি কিন্তু ওটা ঠিকঠাক আমি অ্যাপ্লাই করতে পারি কিনা, ওটা সবগুলো কেস চেক করতে পারি কিনা, এইটাই তো আমার ক্যাপাবিলিটির টেস্ট। সো আমি চাচ্ছি তোমরা এইগুলো একটু নিজেরা এক্সপ্লোর করো। এখন
এইবার যদি আমরা সবাই এটা চেক করে ফেলি, চেষ্টা করে ফেলি যে বাইরে 3টা পয়েন্ট দেওয়া থাকলো, এইবার আসলে কতগুলো ত্রিভুজ তৈরি করা যায় দেখি আমরা তাহলে। এইবার বুঝো, এখন কথা হচ্ছে বাইরে যদি 3টা পয়েন্ট দেওয়া থাকে তখন আসলে কি হয়, তখন আসলে এই যে এইখানে যে 5টা পয়েন্ট আছে এদের মাঝে ইন্টারনালি কোনো ত্রিভুজ তৈরি করা সম্ভব না আগের মতো থাকলো। তাহলে কি হইতে হবে, তাহলে অবশ্যই এই বাইরের 3টার মাঝে একটা না একটা ইনভলভ করা লাগবেই। তাহলে কিভাবে সেটা করা যাবে বুঝি। এইখানে হয় শুধুমাত্র এটাকে ইনভলভ করব, একটা কেস, শুধুমাত্র এটাকে ইনভলভ করব আরেকটা কেস, শুধুমাত্র এটাকে ইনভলভ করব এখানে আরেকটা কেস, 3টা কেস চলে গেল। আর কি হইতে পারে, এই দুইটাকে ইনভলভ করব 4 নাম্বার কেস, এই দুইটাকে ইনভলভ করব 5 নাম্বার কেস, এই দুইটাকে ইনভলভ করব 6 নাম্বার কেস, এন্ড আরেকটা কেস হচ্ছে এই নিজেদের মাঝে 3টাকে নিয়ে কি করব, ত্রিভুজ বানাবো। বুঝছি, এইখানে তো আগে তো পয়েন্ট ছিল 2টা, যার কারণে নিজেদের মাঝে বাইরে জাস্ট এদের ওরা তো চলে গেল, এই বাইরে নিজেদের মাঝে ত্রিভুজ তৈরি করানো যাচ্ছিল না, কিন্তু এখন তো পয়েন্ট হয়ে গেছে 3টা, তো আলটিমেটলি নিজেদের মাঝেও ত্রিভুজ তৈরি করা যাবে। বুঝছি, এই পয়েন্টটা অনেকে মিস করে ফেলো কিন্তু, তো তোমার একটু চেক করতে হবে যে ওই জিনিসটা তুমি নিজে নিজে চেষ্টা করে পারতেছিলে কিনা। তাহলে দেখি আমরা এইবার এখন আমরা তাহলে ওভারঅল কতগুলো পাবো। যদি আমরা শুধুমাত্র এই পয়েন্টটা নেই তাহলে আমার পয়েন্ট হলো একটা, আর আমার পয়েন্ট লাগবে আরো 2টা ত্রিভুজ বানাতে গেলে। বাইরে থেকে শুধুমাত্র এই পয়েন্টটা নিলাম, তাহলে ভেতর থেকে এই যে লাইনের উপর থেকে 2টা নিব, 2টা কতভাবে নেওয়া যায় 5c2, তাহলে থাকলো 5c2। ঠিক একইভাবে শুধুমাত্র এটা নিলে একটা পয়েন্ট হলো, বাকি 2টা এখান থেকে নিব, তাহলে এর জন্য শুধুমাত্র বাইরে থেকে যদি এই পয়েন্টটা নেই বাকি 2টা এখান থেকে নিল, তাহলে 5c2 আবারও। আবার এর জন্য সেম একই ঘটনা, এইটা বাইরে থেকে শুধুমাত্র একে নিব, তাহলে এই একটা থাকলো, বাকি 2টা নিব এখান থেকে 5c2, তাহলে 3 × 5c2 থাকলো। প্রথম 3টা কেস হিসাব করে ফেলাম। তারপরে কেসে আসি, তারপরে কেসে বলছিলাম কি এই 2টাকেই নিব, তাহলে এই 2টাই যদি নিয়ে ফেলি তখন আসলে কি হবে, তখন আসলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এরকম যে আমাদের আচ্ছা এই যে এই 2টা যে নিছি না, এখানে তুমি একটু চিন্তা করো, এখানে আবার কারো ঝামেলা হতে পারে বা ভুল মনে হতে পারে, সেই জন্য একটু ক্লিয়ার করি। এই পয়েন্টটা এমনভাবে আসে, এই পয়েন্টটা এমনভাবে আসে যাতে করে আবার এদের যে কানেক্টিং লাইনটা এটা অন্য দিক দিয়ে যাচ্ছে, এটা আসলে এদের কারো উপর দিয়ে যাচ্ছে না। এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবা, এটা কেন বলা হয়েছে। এই যে দেখো এখান থেকে মোটামুটি এই পয়েন্টটা হচ্ছে এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা কি কি কাউন্ট করে ফেলছিলাম যে 3টা পয়েন্ট, আউটসাইডের যে 3টা পয়েন্ট আছে এদের মাঝে যদি কি না থাকে, আলটিমেটলি এদের মাঝে এই 3টা পয়েন্টের মাঝে হচ্ছে একটা করে যদি নেই, তাহলে শুধু এটাকে নিলে 5c2, এটাকে নিলে 5c2, এটাকে নিলে 5c2, তাহলে 3 × 5c2। আবার যদি এই দুইটাকেই নিয়ে ফেলি, এই দুইটাকেই নিলাম, এই দুইটাকে নিলে কি হবে বলতো, এই দুইটাকে নিলে আলটিমেটলি তখন আমাদের এইখানে একটা ত্রিভুজের 2টা বাহু সরি 2টা বিন্দু আমরা পেয়ে গেছি, আর একটা বিন্দু লাগবে, তাহলে ওইটা এই 5টার মাঝে যে কোনো একটা নিব, তাহলে যে কোনো একটা নিব কতভাবে নিতে পারি 5c1 উপায়ে নিতে পারি, তাহলে 5c1 উপায়ে নিতে পারি। তাহলে এইটার জন্য এই দুটাকে চুজ করলে আমরা 5c1 সংখ্যক ট্রায়াঙ্গেল পাবো। যদি এই দুইটাকেই চুজ করি তাহলে একইভাবে আবারও 5c1 ট্রায়াঙ্গেল পাবো, যদি এই দুইটাকে চুজ করি তাহলে আবারও একইভাবে 5c1 সংখ্যক ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এইখান থেকে পরের 3টা কেসের জন্য 5c1 করে ট্রায়াঙ্গেল পাবো। চলে গেল, লাস্টলি আরেকটা কেস চলে আসছিল, সেটা কি বলতো, এইবার যেহেতু এখানে 3টা পয়েন্ট আছে, এর আগের বার তো 2টা পয়েন্ট ছিল, 2টা পয়েন্ট দিয়ে তো বাইরে কোনো ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেল পাওয়া সম্ভব না, কিন্তু এইবার যেহেতু এইখানে বাইরেই 3টা পয়েন্ট চলে আসছে, তার মানে এইবার কি করা যেতে পারে, এইবার আসলে এইখানে বাইরেই যেহেতু 3টা পয়েন্ট চলে আসছে, এখন আসলে কি করা যায়, এইখান থেকে নিজেদের মাঝে একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যায়। তাহলে নিজেদের মাঝে 3টা পয়েন্ট আছে, 3টাকে নিয়েই তো ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে। কয়টা ট্রায়াঙ্গেল, একটা, বুঝো না এই জিনিসটা, 3টা পয়েন্ট আছে, আমাদের ট্রায়াঙ্গেল বানাতে পয়েন্টও লাগে 3টা, তাহলে কয়টা ত্রিভুজ বানানো যাবে, একটাই বানানো যাবে। ভিজুয়ালি বুঝতে পারো, অথবা তুমি যদি নোটেশন দিয়ে লিখতে চাও, 3টা পয়েন্ট থেকে 3টা পয়েন্ট নেওয়া যায় কতভাবে, 3c3 অর্থাৎ 1 উপায়, তাহলে সেখান থেকে আরেকটা পাবো। এই তো এইখান থেকে তাহলে এই জিনিসগুলো যদি আমরা যোগ করে দিই ওভারঅল কি পেয়ে যাব, তাহলে ওভারঅল কতগুলো ত্রিভুজ টোটালি এখান থেকে বানানো যাবে সেটা পাইলাম। এইবার তোমাদের জন্য আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এইখানে যখন আমি এই যে ট্রায়াঙ্গেলগুলো বানাচ্ছি তখন বাইরে মনে করো এখানে এইটা হিসাব করো কত হয়, 5c2 মানে হচ্ছে 5 × 4 4 5 20, 20/2, 20/2 মানে হচ্ছে 10, 3 10 30, 30 থাকলো, 30 15 45 একে 46, তাই না, এখানে 46টা ট্রায়াঙ্গেল হয়েছে। এইবার তোমাদের কাজ হচ্ছে আমাকে এই জিনিসটা একটু বলা যে কখন এইখানে
5টা বিন্দু একই স্ট্রেট লাইনে এটা থাকবেই, এটা আগের মতোই আছে। এইখানে এই 3টা বিন্দু, এইখানে এই 3টা বিন্দু থাকা সত্ত্বেও এইখানে 46টা ট্রায়াঙ্গেল সম্ভব না। এইটা এই ধরনের কি কেস আসতে পারে? বুঝো, আমার টার্গেটই হচ্ছে তোমাদেরকে একটু চিন্তা করতে কম্পেল করা, চিন্তা করতে বাধ্য করা, যে হ্যাঁ স্টুডেন্টরা যাতে নিজে নিজে চিন্তা করা শিখে। আমার তো কাজই ওইটা, তোমাকে চিন্তা করতে কেপেবল করা, বুঝছি? সো আমি এইখানে তোমাদের জন্য প্রশ্ন দিলাম, মনে করো যে আচ্ছা এইবার আমরা একটু ঠান্ডা মাথায় বসে বসে নিজেরা একটু চিন্তা করব যে আচ্ছা কখনো কি এমন হওয়া পসিবল যে এইখানে এর ভিতরে এই লাইনের ভিতরে 5টা বিন্দু আছে, ফাইন, এই বাইরে ওই লাইনের বাইরে 3টা বিন্দু আছে, কিন্তু স্টিল আমি এইখানে দেখলাম যে 46টা ট্রায়াঙ্গেল পাওয়া পসিবল, সব কিছু চিন্তা করে করে দেখছি আমি, কিন্তু আসলে এখন দেখতেছি যে না 46টা হচ্ছে না। এটা কি পাওয়া পসিবল? এটা কি কখনো হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, এটাও হতে পারে। কিভাবে? এই জিনিসটা একটু আমরা এখন বলে দিই। আই হোপ তোমরা ভিডিও পজ করে ট্রাই করছো, ট্রাই না করলে এখন করে ফেলতে পারো। উত্তরটা হচ্ছে যদি যদি কি হয়, এই 3টা বাইরের যে 3টা আছে এরা নিজেরা একটা স্ট্রেট লাইনে থাকে। কিরকম হবে ঘটনাটা দেখো এবার। এইবার তো ধরে নাও সেই জিনিসটা ব্লু কালার দিয়ে আমরা দেখাচ্ছি যে এই বাইরে 3টা বিন্দু ছিল, কিন্তু ওরা আসলে কি করছে, ওরা আসলে নিজেরা একটা স্ট্রেট লাইনের উপরে ছিল। এইবার দেখো তো, এইবার 46টা ট্রায়াঙ্গেল পাবা তুমি? উত্তর হচ্ছে পাবা না। তাহলে কি কি পাবা? এই একটা নিলা, বাকি দুইটা এখান থেকে নিবা, 5C2 পাবা। এই একটা নিলে বাকি দুইটা এখান থেকে 5C2, এখান থেকে 5C2, তার মানে এইটা পাইলাম, ফাইন। এই দুইটাকে নিলে বাকি একটা এখান থেকে 5C1, এই দুইটাকে নিলে এইটা আর এটা, এই দুইটাকে নিলে বাকি একটা এখান থেকে 5C1, এই দুইটাকে নিলে বাকি একটা ওখান থেকে 5C1, এইটাও পাবা, ফাইন। কিন্তু এই 3টাকে নিয়ে কোনো ট্রায়াঙ্গেল পাবা? এইখানে যে তুমি 1 লিখতে পারছিলা, এই জিনিসটা কিন্তু এখন আর পাবা না। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যদি এইখানে বাইরে 3টা পয়েন্ট আছে, কিন্তু এদের নিজেদের মাঝে যদি ট্রায়াঙ্গেল পসিবল না হয়, ওরা নিজেরা যদি একটা স্ট্রেট লাইনের উপরে থাকে, তখন কিন্তু আবার ওই জিনিসটা কি করতে হচ্ছে, কাউন্ট করা যাচ্ছে না, বাদ দিতে হচ্ছে। থাকলো এই ব্যাপারটুকু আমরা এখান থেকে বুঝলাম। এইবার তোমাদের জন্য তাহলে এই জিনিসটা গেল। আরো একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে যে এইবার কি বলবো? এইবার বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা কি কি শিখলাম তাহলে? একই স্ট্রেট লাইনে যে পয়েন্টগুলো থাকে তাদের জন্য আসলে ট্রায়াঙ্গেল ইন্টারনালি পসিবল না, ফাইন। এইবার এখন তোমার বাইরে দেখলা যে আচ্ছা ঠিক আছে, বাইরে একটা পয়েন্ট থাকলে পারি, দুইটা পয়েন্ট থাকলে পারি, ঠিক আছে। যদি 3টা পয়েন্ট থাকে তাহলে আসলে দুই ধরনের হতে পারে কেস, যে এরা নিজেরা একটা স্ট্রেট লাইনের উপরে, অথবা ওরা নিজেরা একদম আলাদা আলাদা থাকলো। এইখান থেকে এইবার আমার প্রশ্ন হচ্ছে যে এইবার আমরা কি হলো, এই ধরনের কেস কি কখনো পসিবল কিনা, বা কখন যদি পসিবল হয় কখন পসিবল, এই জিনিসটা বুঝে একটু উত্তর দিতে হবে, চেষ্টা করতে হবে উত্তর দেওয়ার। সেটা হচ্ছে এই ধরনের কেস কি পাওয়া পসিবল যে এরা একই স্ট্রেট লাইনে নাই, বাইরের 3টা, এখানে 5জন আছে আগের মতোই, ওটাতে আমি কোনো ওই কনটেক্সটে কোনো হাত দেইনি, ওই কনটেক্সট পুরোপুরি ফিক্সড আছে। এরপরে বাইরে 3জন আছে, এইভাবে নাই, এইভাবে নাই, 3জন একই স্ট্রেট লাইনের উপরে নাই, কিন্তু বাকি 3জন মনে করে এরকম মানে আলাদা করে আছে, মানে এদের মাঝে কোনো ট্রায়াঙ্গেল তৈরি করা যাচ্ছে। এই কেসটা না, এই কেসটা না, এটা বাদ। কিন্তু স্টিল ট্রায়াঙ্গেল আসলে 46টা হচ্ছে না, এটা কি পাওয়া পসিবল? এইটা একটু চিন্তা করি আমরা এইবার তাহলে কি টার্গেট বুঝছো? প্রশ্নটা বুঝছো? আমার টার্গেট হচ্ছে এইবার তোমাকে এই জিনিসটা আমি বলছি যে আচ্ছা দেখো এখানকার মাঝে আমরা কি করছি, যে এইখানে আমাদের বাইরে 3টা পয়েন্ট আছে, এদের মাঝে এরা স্ট্রেট লাইনেও নাই, এদের মাঝে ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল, কিন্তু স্টিল আমি সব মিলে হিসাব করে দেখতেছি 46টা আসতেছে না। এরা কিন্তু আগের মতোই, এখানে এই কনটেক্সটে কোনো হাত দেয় নেই, বাইরে 3 পয়েন্ট আছে, এইটাও না, এরকম ভাবে তারা আছে, তাও 46টা পাচ্ছি না। কেমনে পসিবল সেটা, এইটা একটু আমরা এখন চিন্তা করব। তাহলে দেখো এইবার এই প্রশ্নটার উত্তর হচ্ছে কি জানো? আমরা কি চিন্তা ভাবনা করছি একটু নিজেরা? এই প্রশ্নটার উত্তর হচ্ছে যদি এমন কোনো সিনারিও হয় যেখানে কি হবে, যেখানে আমাদের আসলে এই যে পয়েন্টটার কথা বলতেছি আমরা, এই পয়েন্টটা এমনভাবে আসবে যে ও আসলে এইখানে এদের যে কোনো 2জন মিলে এদের কারো, এই 5টার কারো স্ট্রেট লাইনের মাঝে পড়ে যাবে। কিরকম সেই জিনিসটা একটু দেখো। সেই জিনিসটা যদি আমরা কোন কালারে দেখাই, এই কালার দিয়েই দেখাই। এই মনে করো এই যে এইখানে এই স্ট্রেট লাইন, ও যদি এই পয়েন্টটা যদি এখানে না থাকে এখানে আসে, তাহলে দেখো এইবার তুমি আর ট্রায়াঙ্গেল কয়টা পাবা?
46টা পাবা না, এইবারও তুমি ট্রায়াঙ্গেল 46টা আর পাবা না। দেখো এবার এইখানে আমরা তাহলে এটা ইরেজ করে দিই, আগের কেসটা আগে ছিল এইখানে, এই জিনিসটা আমি ইরেজ করে দিলাম, ইরেজ করে দিয়ে ওই পয়েন্টটাকে শিফট করাইছি কোথায়, ওই পয়েন্টটাকে কোথায় শিফট করাইছি একটু লিখি, ওই পয়েন্টটাকে শিফট করাইছি, এইখানে ছিল, এই জিনিসটাকে এই বরাবর এইখানে শিফট করাইছি। এইবার দেখো তোমার ট্রায়াঙ্গেলের নাম্বার কমে যাবে। কিভাবে কমে যাবে সেই জিনিসটা বুঝো। এইখানে ওই ব্যাপারটা যদি আমাদের ক্লিয়ারলি বুঝতে হয় তাহলে এইভাবে চিন্তা করি, আগে পয়েন্টটা ছিল এইখানে, এখন তোমার মনে আছে আমি কিন্তু ইচ্ছা করে পয়েন্টটা একটু এই পাশে ছিল, তখন তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য এখানে ওই জিনিসটা ইরেজ করে দিয়ে এই পাশে লিখছিলাম। এই পাশে কেন লিখছিলাম ওইটা কেন ক্লিয়ার করে দিছি, ওইটার উত্তর এখন পাবা। উত্তরটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি দেখো তো এইবার এইখান থেকে এই পয়েন্ট টার্গেট করে, আর হচ্ছে এই পয়েন্ট টার্গেট করে এবং এই পয়েন্ট টার্গেট করে, এইখানে এই তিনটা পয়েন্ট নিয়ে আগের যে কনফিগারেশন ছিল, আগে জিনিসটা পয়েন্টটা তো এখানে ছিল, ওটাকে আমি টেনে এখানে দিলাম। এইবার এরকম হলে আসলে তুমি ট্রায়াঙ্গেল 46টা পাবে না। তাহলে এটা এরকম বলতে কিরকম মিন করতেছি, এরকম বলতে যেটা মিন করতেছি সেটা হচ্ছে যে এদের এই আউটসাইডে যে তিনটা আছে, আউটসাইডে তিনটা নিজেদের মাঝে ইন্টারনালি ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল, ওরা একই স্ট্রেট লাইনে নাই, এটা বাদ, এই জিনিসটা বাদেই, ওরা আলটিমেটলি এদের নিজেদের মাঝে ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল, স্টিল আমি ওভারঅল ট্রায়াঙ্গেল 46টা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ পাচ্ছি না আলটিমেটলি এরা কি হয়ে গেছে, এদের মাঝে যে কোনো দুইটার যে সরলরেখা ওইটা এই কারোর সাথে একই স্ট্রেট লাইনে চলে আসছে। এইবার আমরা দেখি যে একই স্ট্রেট লাইনে চলে আসলে কি ঝামেলা ভাইয়া, ঝামেলা হচ্ছে এইখানে শুধু এটাকে নিয়ে 5c2 চলবে, শুধু এটাকে নিয়ে 5c2 চলবে, শুধু এটাকে নিয়ে 5c2 চলবে, এইটা কারেক্ট কাউন্ট আছে। এইবার এই দুইজনকে নিয়ে তার মানে এই পাঁচটার মাঝে যে কোনো একটা চুজ করতে হবে, ট্রায়াঙ্গেল পাবো, 5c1 চলে গেল। এই দুইজনকে নিয়ে এই পাঁচটার মাঝে যে কোনো একটা চুজ করতে হবে, 5c1 এটাও চলে গেল। কিন্তু এই দুইজনকে নিয়ে এই পাঁচটা যে কোনো একটা চুজ করতে হবে, তাহলে 5c1 পাবো, এই কথাটা মিথ্যা। কেন? কারণ আলটিমেটলি এই দুইজন তো এর স্ট্রেট লাইনে পড়ে গেছে, এইবার আর ট্রায়াঙ্গেল 5টা পাবো না, ট্রায়াঙ্গেল পাবো 4টা। কেমনে দেখো, এই দুইজনকে নিয়ে এইখানে এটা একটা ট্রায়াঙ্গেল, এই দুজন কিন্তু ফিক্সড, এই দুজন ফিক্সড, এইখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এইখানে একটা ট্রায়াঙ্গেল, এইখানে একটা ট্রায়াঙ্গেল, কিন্তু এই বিন্দুটার জন্য কোনো ট্রায়াঙ্গেল নাই, তাহলে ট্রায়াঙ্গেল হয়ে গেল 4টা। বুঝছি? তার মানে এইখানে পুরো যে আমার কনসেপচুয়াল যে গ্রোথটা, সেটা পুরোটা গ্র্যাজুয়াল গ্রোথটা একেবারে এক লাইনে আনি। প্রথমে আমি কি বলছি? প্রথমে আমি বলছি যে আচ্ছা দেখো এখানকার কেসে আমাদের আলটিমেটলি যদি এটা বহুভুজের শীর্ষবিন্দু বলে দেয়, বহুভুজের শীর্ষবিন্দু মানে কি, ওখানকার মাঝে কোনো তিনটা কোলিনিয়ার না, সমরৈখিক না, যে কোনো তিনটা তুমি চুজ করো সবাই আসলে ডিফারেন্ট লাইনে বিলং করবে, কখনোই তুমি তিনটাকে সেম লাইনে আনতে পারবে না। তো এখন তার মানে এই ধরনের কেস, অথবা তোমাকে যদি বলে ওই যে হচ্ছে ও বহুভুজটার যার শীর্ষগুলো বিবেচনা করতেছি, সেম জিনিস, এইগুলার কেসে যখনই কি হবে, যখনই আসলে আমাদের স্পেসে n সংখ্যক বিন্দু দেওয়া আছে যাদের মাঝে কোনো তিনটাই কোলিনিয়ার না, সমরৈখিক না, একই রেখার উপরে তিনটাকে যে কোনো তিনটাকে আনা কখনোই যাবে না, তাহলে আসলে কি হবে, তাদের মাঝে ইচ্ছে মতো যদি আমি ট্রায়াঙ্গেল ফর্ম করি, যে কোনো ইচ্ছে মতো তিনটা চুজ করি, ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে। তার মানে কি শিখলাম, n সংখ্যক জিনিস, n সংখ্যক ডিফারেন্ট বিন্দু যদি স্পেসে দেওয়া থাকে, যাদের মাঝে যে কোনো তিনটাই কখনো কোলিনিয়ার না, একই স্ট্রেট লাইনে কখনোই কোনো তিনটাকে আনা যাবে না, তাদেরকে নিয়ে যদি আমি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি করতে চাই, ত্রিভুজ তৈরি করতে গেলে তখন আমার ত্রিভুজ তৈরি করা যাবে কতগুলা, যে কোনো তিনটা চুজ করলেই ত্রিভুজ হবে, তার মানে NC3। বুঝছি? NC3 কেন? n সংখ্যক থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কোনো তিনটা চুজ করলেই ট্রায়াঙ্গেল হচ্ছে, অ্যান্ড সেটার এক্সাম্পল এখানে দিয়েছিলাম। এইখান থেকে যে কোনো তিনটা চুজ করলে হবে, এখান থেকে যে কোনো তিনটা চুজ করলে হবে, এরকম যে কোনো কনফিগারেশন, যেখানে আসলে কোনো তিনটাই একই স্ট্রেট লাইনে পড়বে না, তাদের কেসে আসলে এটা হবে, থাকলো। কিন্তু যখনই একাধিক জিনিস একই স্ট্রেট লাইনে পড়ে যায়, তখন আসলে এই জিনিসটা সত্যি হয় না। কিভাবে বুঝবো? এই এক্সাম্পল থেকে দেখি, এই তিনটাকে নিয়ে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল না, এই তিনটাকে নিয়ে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল না, এগুলো তো এখানে পসিবল ছিল। যেমন তুমি এগুলোর নাম দাও 1 2 3 4 5, 1 2 3 নিয়ে কোনো ট্রায়াঙ্গেল পসিবল না, এখানে 1 2 3 নিয়ে পসিবল ছিল, অফকোর্স ছিল। 3 4 5 নিয়ে কোনো পসিবল না, 3 4 5 রাখলাম এভাবে, এইগুলোকে নিয়ে ট্রায়াঙ্গেল পসিবল। সো আলটিমেটলি আমরা বুঝতেছি যে এইখানে যখন তারা একদম নন কোলিনিয়ার হচ্ছে, কোনো তিনটাই একই স্ট্রেট লাইনে হবে না, কোনো তিনটাই কোলিনিয়ার না, তখন আসলে ট্রায়াঙ্গেল বেশি পাবো। এখানে ট্রায়াঙ্গেল আমরা লুজ করতেছি, ট্রায়াঙ্গেলের নাম্বার কমে যাচ্ছে। এখন সেটা কেন কমছিল সেই জিনিসটা বলছিলাম। এটাকে তুমি এভাবে বলতে পারো, ভ্যালিড ট্রায়াঙ্গেল আমরা কাউন্ট করি কখন, যখন তার এরিয়াটা নন জিরো হয়, অর্থাৎ
এই তিনটা পয়েন্ট একই স্ট্রেট লাইনে না। এই জিনিসটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এরিয়ার দিক থেকে, আবার তুমি এভাবে চিন্তা করতে পারো এই যে ত্রিভুজ গঠনের শর্ত থেকে। যেভাবেই চিন্তা করো, যে কোনো তিনটা পয়েন্ট একই স্ট্রেট লাইনে চলে আসলে, কোলিনিয়ার হয়ে গেলে, তখন আসলে তাদেরকে দিয়ে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা যায় না। ফাইন, এই ব্যাপারটুকু বুঝলাম। তার মানে এই ধরনের কেসগুলোতে যখন একা তিনটা, চারটা, পাঁচটা এরকম আর কি 3 অথবা তার বেশি সংখ্যক বিন্দু কি হচ্ছে একটা যে কোনো একটা স্ট্রেট লাইনে থাকতেছে, তখন আমাদের ঝামেলা হচ্ছে। বুঝলাম। এখন ওই ব্যাপারটা কিভাবে তাহলে কাউন্ট করা যায় সেটা এক্সপ্লোর করতে গেলাম। এক্সপ্লোর করতে গিয়ে দেখি যে আচ্ছা ঠিক আছে, বাইরে একটা পয়েন্ট যদি থাকে, শুধু প্রথমে একটা পয়েন্ট দিয়ে দেখাইছিলাম, একটা পয়েন্ট যদি থাকে একে ইনক্লুড করতেই হবে, ইট হ্যাজ টু বি ইনক্লুডেড। এখন একে যদি ইনক্লুড করতে হয়, বাকি দুইটা বিন্দু নিব, বাকি দুইটা এখান থেকে নিব। কিভাবে, কতভাবে? 5c2 শিখছিলাম ওইটা। যদি দুইটা বিন্দু থাকে তাহলে কি হবে, হয় একে নিতে হবে, না হয় একে নিতে হবে, না হয় দুইজনকেই নিতে হবে। একে নিলে 5c2, ওকে নিলে 5c2। যদি আমরা এই দুইজনকেই নেই তাহলে আর একটা বিন্দু দরকার, তাহলে 5c1। 5টা থেকে আরেকটা নিব, চলে গেল। এইবার যদি দুইটা না থেকে তিনটা থাকে, তিনটা হলে কি হবে? তিনটা হলে আমি দেখতেছি ওরা তো এইভাবেও হতে পারে, আবার একই স্ট্রেট লাইনের উপরে হতে পারে। তখন আমরা দেখতেছি যে আলটিমেটলি আচ্ছা তিনটা হলে তাহলে কি হতে পারে, একে ইন্ডিভিজুয়ালি নিলে আচ্ছা তিনটার সময় বিন্দুটা এখানে রাখছিলাম, বুঝো তিনটার সময় বিন্দুটা কিন্তু এখানে না, এখানে ছিল। তো এইখান থেকে আমি এখান থেকেই বলি, যেহেতু গ্র্যাজুয়াল গ্রোথ বলতেছি, এইখান থেকে একে নিলে 5c2, শুধু একে নিলে 5c2, শুধু একে নিলে 5c2, এদের দুইজনকে একসাথে নিলে 5c1, শুধু একে নিলে এই মানে এই দুইজনকে নিলে আর কি 5c1, এই দুইজনকে নিলে 5c1, চলে গেল এটা। কিন্তু কি হচ্ছে, যদি এরা আবার নিজেরা কোনো একটা ট্রায়াঙ্গেলে কোনো একটা স্ট্রেট লাইনের উপরে থেকে যায়, তখন নিজেদের মাঝে যে ট্রায়াঙ্গেল এইখানে যেটা ফর্ম করা যেত, এইখানে এই তিনটা নিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম করা যায় একটা, এই যে একটা, এই একটা এখানে পাবো না, চলে গেল। এইখান থেকে একটা কোয়েশ্চেন করছিলাম যে বাইরে কখন তিনটা পয়েন্ট থাকা সত্ত্বেও এই 46টা হবে না, কম হবে, এই একটা কখন নালিফাইড হয়ে যাবে যদি এরা আবার কোনো স্ট্রেট লাইনে থাকে। এখন আমি বলছি যে আচ্ছা এই পাঁচটা একই স্ট্রেট লাইনে আছে, ফাইন, ভেরি গুড। তারপরে এই স্ট্রেট লাইনের বাইরে, ওর উপরে না, এর উপরে না থেকে বাইরে তিনটা আছে, কিন্তু স্টিল 46 পাচ্ছি না। তিনটা আছে, কিভাবে আছে? স্ট্রেট লাইনে নাই, এদের মাঝে কোনো না কোনো একটা ট্রায়াঙ্গেল পসিবল হচ্ছে, তাও কেমনে 46টা হচ্ছে না। তখন আমরা দেখলাম যে আচ্ছা তবুও কেমনে 46 না হওয়া পসিবল। তখন দেখলাম যে আচ্ছা এইখানে ওই পয়েন্টটা যখন প্রথমে এই বাইরে রাখা ছিল, তখন আসলে কি করা যাচ্ছিল, তখন আসলে যে জিনিসটা যাচ্ছিল সেটা হচ্ছে এরকম, এই বাহুটা দিয়ে আমরা এই পাঁচটার প্রত্যেকটার জন্য ট্রায়াঙ্গেল পাচ্ছিলাম, পাঁচটা প্রত্যেকটার জন্য পাবো। এইখান থেকে এইটার জন্য পাইলাম, এটার জন্য পাইলাম, এটার জন্য পাইলাম, এটার জন্য পাইলাম, এটার জন্য পাইলাম, পাঁচটার জন্য পাঁচটাই ট্রায়াঙ্গেল পাচ্ছিলাম। কিন্তু যদি এমন হয়ে যায় যে এইখানকার কোনো একটা পয়েন্টের সাথে, যেমন এই পয়েন্টের সাথে কি হয়ে গেছে, এই দুইজন দিয়ে গঠিত স্ট্রেট লাইনটা আবার একটা স্ট্রেট লাইনে নিজেরা কোলিনিয়ার হয়ে গেছে, এই দুইজনের সাথে ও কোলিনিয়ার হয়ে গেছে, তখন আসলে কি হচ্ছে, তখন আবার 46টা পাচ্ছি না, লুজ করতেছি কোথায় কাউন্ট। এই দুইজনের জন্য একে নিয়ে ট্রায়াঙ্গেল হবে, এই দুইজনের জন্য একে নিয়ে ট্রায়াঙ্গেল হবে, এই দুইজনের জন্য এখানে একে নিয়ে ট্রায়াঙ্গেল হবে, এই দুইজনের জন্য একে নিয়ে ট্রায়াঙ্গেল হবে। কিন্তু এই দুইজনের জন্য একে নিয়ে কোনো ট্রায়াঙ্গেল হবে না, কারণ একই স্ট্রেট লাইনে তারা নিজেরা পড়ে গেছে, নিজেরা কোলিনিয়ার হয়ে গেছে। সেইখানে একের পরে কেসগুলো দিয়ে 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 আমি চাচ্ছি, বা আমি তোমার কাছে যেটা ডেভেলপ করার ট্রাই করতেছি সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। একটু আমরা যখন যে কোনো জিনিস পড়তেছি, ওই জিনিসগুলো খুব ভালো রকম বিচক্ষণতার সাথে দেখে পড়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা, এইটা আমি গ্রো করাতে চাচ্ছি, যাতে করে এই জিনিসটার আসলে ইফেক্টটা খুব লং লাস্টিং, বুঝছো। একবার এই জিনিসটা একটা মানুষকে করাতে মানে শিখায় ফেললে, ওকে যদি এই জিনিসটা আমি বুঝাই ফেলি যে আচ্ছা দেখো দিস ইজ হাউ টু স্টাডি, তখন আসলে ও ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করে ফিজিক্স পড়ুক, কেমিস্ট্রি পড়ুক, বায়োলজি পড়ুক, যাই পড়ুক না কেন, আলটিমেটলি ওর মাঝে ওই ব্যাপারটা থাকলে সে নিজে যা পড়তেছে ওইগুলোর পেছনে কাউন্টার কোয়েশ্চেন করা শিখবে, তখন ওই জিনিসগুলোকে নিজের আন্ডারস্ট্যান্ডিংকে নিজে চ্যালেঞ্জ করা শিখবে। এইভাবে করে করেই তার চিন্তা করার ক্ষমতা, প্রবলেম সলভ করার ক্ষমতা, এই জিনিসগুলো গ্রো করবে। এটা খুবই দারুণ একটা জিনিস। সো আমি চাচ্ছি যে প্রশ্নের মাধ্যমে হলেও অ্যাটলিস্ট তোমাদের মাঝে যাতে ওই সিডটা, ওই বীজটা যাতে সামহাও দেওয়া যায় যে আচ্ছা হাউ টু থিঙ্ক, হাউ টু রিকোয়েশ্চেন ইয়োরসেলফ। এখন তাহলে আমরা কোন মেথড অ্যাডপ্ট করতে পারি? এইবার আরেকটা জিনিস বলি, কোন মেথড অ্যাডপ্ট করতে পারি সেটাতে যাওয়ার আগে এইখানে দেখো তো, ঠিক একইভাবে ওইভাবে যেভাবে আমরা চিন্তা করছিলাম, এইভাবে আসলে চেক করে করে উত্তর দেওয়া যাবে, উত্তর না দিতে পারার কিছু নেই। যেমন এখানে যদি এই দুইটা যেহেতু কোনো একটার সাথে কোলিনিয়ার হয়ে গেছে, তাহলে এইবার আর আমরা 3 × 5c1 লিখতে পারবো না, এবার লিখতে হবে 2 × 5c1 প্লাস বাকিটার জন্য কি পাইছিলাম, 4টা পাইছিলাম না, দুইটার জন্য দেখো ভালো মতো বুঝো, এই দুইটাকে নিয়ে একটা যদি আমরা পেয়ার বানাই, এই পেয়ারের জন্য এখান থেকে 5টা পাইছিলাম, 5c1 চলবে।
এই পেয়ারের জন্য 5c1 চলবে, তাহলে 2 × 5c1 গেল। কিন্তু এই পেয়ারের জন্য 5c1 না, এই পেয়ারের জন্য 4টা পাইছি, তাহলে এখান থেকে 4টা অ্যাড করতে হবে। মানে এক কথায় 3 × 5c1 বা 3 পাশে 15টা ছিল, এখানে তো 15টা হবে না, একটা কমে যাবে, 14টা হবে। ওই 14টাই আমি একটু মেথডিক্যাল লিখছি। যদি তুমি মনে হয় যে আচ্ছা ভাই আপনার এই লেখাটা বুঝতে ঝামেলা মনে হচ্ছে, তাহলে এখানে 3 5 15 ছিল, 15 জায়গায় তুমি 14 লেখা শিখো, রাখলাম। এইবার কথা হচ্ছে এই যে আমি 15টার জায়গায় 14টা পাইলাম, এইভাবে করে চেক করে করে আনসারগুলো আমরা ঠিকঠাক আনতে পারবো। কিন্তু কথা হচ্ছে এইবার তুমি দেখো তো এইখানে যদি ওই জিনিসটা চিন্তা করো কি হবে বলো তো, এইখানে এইখানে যদি ওই জিনিসটা ওইভাবে চিন্তা করা শুরু করো, তোমার এখানে স্ট্রেট লাইন আছে এইখানে একটা, ফাইন, এই স্ট্রেট লাইন নিয়ে চিন্তা করতেছি, এই স্ট্রেট লাইনের উপরে যায় যে পয়েন্টগুলো আছে এই 3টা পয়েন্ট, এদের মাঝে ইন্টারনালি কোনো ত্রিভুজ নাই, ফাইন। তাহলে এই পয়েন্টটাকে নিয়ে শুধুমাত্র এই পয়েন্টটাকে যদি কাজে লাগাই বাইরে থেকে, তাহলে এই 3টা থেকে 2জনকে নিতে হবে, এই যে এই লাইনের উপরে 3টা থেকে 2টা, তাহলে শুধুমাত্র এই পয়েন্টকে বাইরে থেকে নিলাম, তাহলে এখানে হবে 3c2, 3টা থেকে এই 3টা থেকে 2টা নিতে হবে, ওখানে যেমন 5টা থেকে 2টা নিতে হয়েছিল। তারপরে কি করা যাবে, এই পয়েন্টের জন্য 3c2, এই পয়েন্টের জন্য 3c2, তার মানে 3 × 3c2। যদি কি করি শুধু একে শুধু একে শুধু একে নেই, এরপরে এখন এক কাজ করি তো এই 2জনকে নিব, এই 2জনকে নিলে কি হবে, এই 2জনকে নিলে আমার শুধুমাত্র এই লাইন থেকে বিবেচনা করতেছি, এই লাইন থেকে আর একজন লাগবে, ত্রিভুজ বানাতে 3টা পয়েন্ট লাগে, 2টা পয়েন্ট হয়ে গেছে, আরেকটা পয়েন্ট লাগবে, তাহলে 3টা থেকে একটা, তাহলে 3c1। ঠিক একইভাবে এইদের জন্য আবারও 3c1, এদের জন্য আবারও 3c1, তার মানে 3 × 3c1, ফাইন, চলে গেল। আবার এইখানে কথা হচ্ছে এদের নিজেদের মাঝে ট্রায়াঙ্গেল আছে, আচ্ছা এটা পরে আসতেছি। এইবার এখন কি করা যায়, এইবার যখন তুমি এই স্ট্রেট লাইন নিয়ে সব কাজ করে ফেলছো, নিজেদের মাঝে ট্রায়াঙ্গেল ওটা পরে রাখো, ওটা পরে রাখলাম। এখন এইবার এই স্ট্রেট লাইনে আসি, এই স্ট্রেট লাইনে কি করা যাবে, এই স্ট্রেট লাইনে আমরা দেখবো যে আচ্ছা ফাইন, এই স্ট্রেট লাইনে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে কি হচ্ছে, এইখানে এর জন্য এইখানে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টের 3টা কাউন্ট করতে পারবো না, কেন, কারণ এর হিসাব সব শেষ, ওকে নিয়ে যত হিসাব করছি মানে বুঝো এইখানে 3টা পয়েন্ট আছে বাইরে থেকে, তাই তো একটা পয়েন্ট যদি তুমি করে নাও, একটা পয়েন্ট নিবা, তারপর এইখান থেকে 2টা নিবা, এই স্ট্রেট লাইন থেকে 2টা নিবা, নিতে পারো, যেমন এই পয়েন্টটা নিব, এইখান থেকে 2টা পয়েন্ট, এই 2টা নিতে পারি, এই 2টা নিতে পারি, এই 2টা নিতে পারি, চলবে, ট্রায়াঙ্গেল ডিফারেন্ট হবে। এর জন্য সেম, এর জন্য সেম, তাহলে এইখান থেকে আবারও 3 × 3c2 চলে গেল, এইখান থেকে যে কোনো একটা নিব, তার মানে 3টা নিতে পারি, আর এখান থেকে এই 3টা থেকে 2টা নিব, 3c2 গেল। কিন্তু ঝামেলাটা কখন হবে বুঝো, যখন তুমি এখান থেকে একটা পয়েন্ট নিতে চাবা, এখান থেকে একটা পয়েন্ট নিতে চাবা মানে কি, মনে করো এই 2জনকে নিছি আমি, এই 2জনকে নিচ্ছি, এই 2জন অবশ্যই নিলাম, তাহলে এই 3টা থেকে একটা নিব, তাহলে কি হতে পারে, এই 3টা থেকে যদি একটা নেই, এইটা নিতে পারি, একটা ত্রিভুজ হবে, এইটা নিতে পারি, একটা ত্রিভুজ হবে, এইটা যদি নেই, এইখানে আসলে যেই ত্রিভুজটা হবে এই ত্রিভুজটা, এইটা অলরেডি কাউন্ট হয়ে গেছে। কখন কাউন্ট হয়ে গেছে, যখন ফার্স্ট লাইন ছিল, ফার্স্ট লাইন নিয়ে যখন কাউন্ট করছো অলরেডি এটা কাউন্ট হয়ে গেছে। কেমনে কাউন্ট হয়েছে দেখো, এই 2জনকে তখনও ফিক্স করছিলা, এখান থেকে 3জনের মাঝে একজন চুজ করছিলা, যদি এটা চুজ করো এই ট্রায়াঙ্গেল হবে, যদি এটা চুজ করো এই ট্রায়াঙ্গেল হবে, যদি এটা চুজ করো, এখানে তো অলরেডি যে ট্রায়াঙ্গেল হয়েছে এটা তুমি একবার কাউন্ট করে ফেলছো। সো তার মানে আমার মানে মেইন মোটিভ যেটা বোঝানোর সেটা হচ্ছে যে এই যে এইভাবে যখন আমরা কাউন্ট করতেছি ধরে ধরে প্রত্যেকটাকে, তখন আসলে ব্যাপারটাতে অনেকগুলো কেস আমাকে চেক করতে হচ্ছে, বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। এর থেকে কনভিনিয়েন্ট ওয়ে, এর থেকে সহজ ওয়ে, এতগুলো কেস নিয়ে হ্যান্ডেল করতে হবে না, এরকম কি কোনো মেথড আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, মেথড আছে। অ্যান্ড যেই মেথডটা আমরা দেখব সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি চিন্তা। কমপ্লিমেন্টারি চিন্তা জিনিসটা কি, এইটা আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম, আমি জানি না তোমরা এই জিনিসটাকে কতটা গুরুত্ব দিছো বা কতটা ওটাকে প্রেশাস ভাবছো। আমি কিন্তু বলছিলাম যে এই ব্যাপারটা প্রবাবিলিটিতে বিশেষ করে এবং ম্যাথের অনেক কেসে এই কমপ্লিমেন্টারি চিন্তা করতে পারাটা, যে একটা জিনিস আছে এটার উল্টো চিন্তা করতে পারাটা, উল্টো দিক থেকে আসাটা অনেক অনেক সময় অনেক সহজ হয়। এইটা জিনিস তোমরা তখন কতটা গুরুত্ব দিয়ে নিছো আমি জানি না, এইখানে কিন্তু ওইটার একটা খুব দারুণ একটা ইমপ্লিমেন্টেশন আসবে। কিভাবে সেই জিনিসটা আমরা দেখব, তার আগে কমপ্লিমেন্টারি চিন্তাটা একটু ক্লিয়ার করি। এটা আমরা প্রবাবিলিটিতে গিয়ে এটার উপরে একটা আলাদা করে এটাকে নিয়ে অনেক কথাবার্তা আমরা বলবো। কমপ্লিমেন্টারি চিন্তা হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম, এই জিনিসটার ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখছি বাস্তব জীবনে, এটা একটু বলে নেই। সেটা হচ্ছে এরকম যে ধরে নাও একদিন ক্লাসে কি হয়েছে, একদিন ক্লাসে কোনো একটা ওকেশন আছে, অলমোস্ট সবাই স্কুলে আসছে, তো একটা ক্লাসে টোটাল 100 জন স্টুডেন্ট আছে। আমাদের রোল কল করতে হয় না টিচারকে, যে কোনো টিচার ঢুকলেই প্রথমে রোল কল করতে হয়। তো দেখা গেল ওখানে আসলে স্টুডেন্টদের জন্য জায়গা ফিক্সড, 100 জন স্টুডেন্টের 100 জায়গা, তো উনি দেখতেছে অলমোস্ট সবাই চলে আসছে। তো এখন উনার একে একে রোল 1, রোল 2, রোল 3 এভাবে করে 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 যাওয়াটা, এটা অনেক টায়ারিং না?
এর থেকে এই জিনিসটা বেটার না বলো তো? এই জিনিসটা বেশি ইজি না তার জন্য যে যেহেতু 100 জনের মাঝে অলমোস্ট সবাই আসছে, ধরা যাক 100 জনের মাঝে 98 জনই আসছে, জাস্ট উনি দেখবে কোন সিটগুলো গ্যাপ আছে। ধরে নাও 56 রোলের সিটটা গ্যাপ আছে, ফাইন। আর দেখা যাচ্ছে 77 রোলের সিটটা গ্যাপ আছে। তার মানে এই দুইজন আসে নাই, বাকি সবাই তো আসছে। যারা আসছে জাস্ট দেখলেই বোঝা যাচ্ছে কে কে আসছে। তার মানে উনি ওখানে যে কাজটা করলো, তখন উনি যেটা করলো যে আচ্ছা ঠিক আছে, এই যে 56 আর 77 এই দুইজনকে অ্যাবসেন্ট দিল, বাকি সবাই প্রেজেন্ট। কাজটা ওনার ইজি হয়ে গেল। ওনাকে একের পর এক প্রত্যেকটার জন্য রোল কল করে করে আগাতে হলো না, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি চেক করতে হলো না। এই যে তার মানে কি হলো এখানে? এখানে ঘটনাটা হচ্ছে যে আচ্ছা এইখানে উনার মনে করো যে উনার মেইন কাজ, মেইন টার্গেট কি ছিল? কতজন প্রেজেন্ট আছে এই জিনিসটা বের করা। তো উনি উল্টো দিক থেকে আগায় কাজটা সহজ হলো। কতজন অ্যাবসেন্ট আছে সেটা দেখছে, তারপর সেখান থেকে ওই জিনিসটা লিখে ফেলছে। বুঝছো? এইবার এটার উল্টো কাজও করা যায়। কিরকম? যেমন ধরো একজন টিচারের দায়িত্ব হচ্ছে কারা কারা অ্যাবসেন্ট সেটা ইনফর্ম করা অথরিটিকে। ধরে নাও এটা কাজ। এখন উনি আসলো, এখন ক্লাসে এসে দেখতেছে ওই দিন আসলে অনেক ঝড় বৃষ্টির দিন, আর সাধারণত এই দিনগুলোতে আমাদের স্কুলের স্টুডেন্ট কম আসে, তাই না? তো দেখা গেল ওই দিন মাত্র কয়েকজন আসছে, 100 জনের ক্লাসে একদম অলমোস্ট সবই ফাঁকা। এখন উনার কাজ কি হবে? তাহলে রোল 1 আসছে কিনা, রোল 2 আসছে কিনা, এভাবে করে 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 চেক করে যাওয়া। ধরে নাও ওই দিন আসছে মাত্র ক্লাসে 6 জন, মাত্র 6 জন আসছে। এই পাশ থেকে 13 আসছে, 15 আসছে, তারপরে 19 আসছে, 21 আসছে, 27 আসছে। মানে এক কথায় আমি জাস্ট বলতেছি যে র্যান্ডমলি 6 জন আসছে। তো উনি যদি 1-2 করে 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 এরা অ্যাবসেন্ট কিনা চেক করতে থাকে, তাহলে আলটিমেটলি উনার কষ্ট অনেক বেড়ে যাবে। কারণ উনি 94 জনকে অ্যাবসেন্ট পাবে, ওই 94 জন ওনাকে ফাইন্ড আউট করতে হবে যে আচ্ছা 93 রোল আসছে কিনা, 93 রোল অ্যাবসেন্ট কিনা, 94 অ্যাবসেন্ট কিনা, 95 অ্যাবসেন্ট কিনা, এইভাবে করে করে 1 থেকে 100 পর্যন্ত যেতে হবে। কাজটা ওনার অনেক টায়ারিং হবে। কিন্তু উনি যদি এই কাজটা করে, এটা অনেক স্মার্ট ওয়ার্ক হবে এবং ওনার সমাধানটা অনেক সহজ হবে। সেটা কি? সেটা হচ্ছে উনি যদি এই কাজ করে যে আচ্ছা আমার যেহেতু আজকে স্টুডেন্ট একেবারেই কম, আমার তো লাগবে কে কে অ্যাবসেন্ট আছে, এটা আমাকে অথরিটিকে জানাতে হবে, তাই না? তো উনি এক কাজ করলো যে আচ্ছা যারা যারা আছে ওদের রোলটা জাস্ট ফাইন্ড আউট করলো। তো দেখা গেল রোল আছে, আমি জাস্ট কথার কথা বলতেছি, 13 আছে, 15 আছে, 19 আছে, 21 আছে, 27 আছে, আর 30 আছে। কথার কথা জাস্ট এই 6 জন আছে। 6 জন বলছে কি 13, 15, 19, 21, 27, 30, হ্যাঁ এই 6 জন আছে। তাহলে উনার জাস্ট কি করা উচিত? আচ্ছা যারা প্রেজেন্ট আছে ওদের রোলগুলো উনি নোট ডাউন করলো, বাকি সব অ্যাবসেন্ট। উনার আর ওই যে এক এক করে রোল ডেকে 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 এই কাজটা করার প্রয়োজন পড়লো না। তার মানে এই দুইটা জায়গায় যে জিনিসটা কমন সেটা হচ্ছে এখানে মেইনলি দুইটা পক্ষ আছে, এক উপস্থিত আর এক অনুপস্থিত। কমপ্লিমেন্টারি চিন্তাটা তখনই খাটে যখন আসলে মেইনলি ওভারঅল মোটা দাগে দুইটা পক্ষ থাকে। থাকলো এর মাঝে যেই পক্ষের হিসাব আমার কাছে প্রশ্নে চাওয়া হয়েছে, অনেক সময় দেখা যায় ওই পক্ষের হিসাব করাটা বেশ টায়ারিং, বরং ওর উল্টো দিক থেকে আগানোটা বেশ সহজ। তো আমাদের সবসময় ওই ধরনের কেসে উল্টো দিক থেকে আগানোটা সহজ হয় এবং উল্টো দিক থেকে আগালে কাজটা খুব জলদি করা যায়। দেখো এই যে প্রথম দিন যখন স্কুলে ওকেশন ছিল, যখন টিচারের দায়িত্ব ছিল কারা কারা প্রেজেন্ট, মানে রোল কল যেটা সিম্পলি করতে হয়, তখন আসলে উনার দায়িত্ব ছিল কারা প্রেজেন্ট এটা বের করা। কিন্তু এই কাজটা যথেষ্ট টায়ারিং। 98 জন আসছে, এক এক করে কে কে আসছে, কোন কোন রোল, এটা উনার ফাইন্ড আউট করা বেশ টায়ারিং। সো তখন উনি কি করলো, কারা অ্যাবসেন্ট সেটা নোট ডাউন করলো, কমপ্লিমেন্টারি একটা কেস দেখলো, উল্টো জিনিস দেখে তারপরে ওখান থেকে উনি এই জিনিসটা বলে ফেলতে পারলো। এই ঠিক একইভাবে পরের দিন বৃষ্টি বাদলের দিন অন্য একজন টিচার আসছে যার কাজই হচ্ছে অ্যাবসেন্টগুলো দেখা। তো উনি এক এক করে কি সবগুলো অ্যাবসেন্ট কারা কারা অ্যাবসেন্ট এটা দেখবে? তার থেকে বরং কনভিনিয়েন্ট ওয়ে, বেটার ওয়ে, স্মার্ট ওয়ে হচ্ছে যারা আছে ওদেরকে দেখা, তারপরে ওদের থেকে আলটিমেটলি ওদেরকে বাদ দেওয়া। তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি কমপ্লিমেন্টারি ওয়ে হচ্ছে এই কাজগুলাই, যে আমাকে এইখানে মেইনলি যে কাজটা দেওয়া হয়েছে সেটার মেইনলি দুইটা পক্ষ বা দুইটা ধরন, মোটা দাগে দুই ধরনের জিনিস থাকলো। এই দুই ধরনের জিনিসের মাঝে একটা আমাকে এই নাম্বার 1 আমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এই দুইটা নিয়েই ওভারঅল সেটটা, নাম্বার 1 নাম্বার 2 এই দুইটা সেট নিয়ে ওভারঅল সেট। তো দেখলাম নাম্বার 1-এ আসলে অনেকগুলো কেস পসিবল। তো আমরা তখন সেটাতে না গিয়ে নাম্বার 2টা ফাইন্ড আউট করলাম, নাম্বার 2টা ওভারঅল থেকে বাদ দিলাম, তাহলে নাম্বার 1 পেয়ে গেলাম। নাম্বার 1-এ এতগুলো কেস নিয়ে হ্যান্ডেল করতে হলো না। আরেকটা এক্সাম্পল দিই এটার। আমার মেইনলি এই লেকচারটাতে তোমাদেরকে এইভাবে মানে চিন্তা করতে উদ্বুদ্ধ করা, চিন্তা কিভাবে করা যায়, এই ধরনের বিভিন্ন চিন্তার যে আসলে অনেক প্রেশাস ভ্যালু আছে, এই জিনিসগুলো বোঝানো আর কি। কারণ এইগুলো বলার আমি খুব একটা সুযোগ পাই না। এইখানে মনে করো
এইখানে কি করা হলো, একবার একটা তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে আচ্ছা দেখো এই একটা ফুল রুমে একটা অডিটোরিয়ামে 400 জন মানুষ আছে। এখন 400 জন মানুষ আছে, এখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা তুমি একটু চিন্তা করে আমাকে বলো তো যে এইখানে 400 জন মানুষের মধ্যে কারোর বার্থডের সাথে অন্য কারো বার্থডে মিলবে কিনা, মিনিমাম 2 জনের বার্থডে মিলবে কিনা। অর্থাৎ আমি এখানে যদি একজন মানুষকে বলি যে আচ্ছা দেখো এইখানে আলটিমেটলি আমার টাস্ক হচ্ছে কাউকে এই টাস্কটা, ওই 400 জন আছে, কাউকে ডেকে এনে আমি এই টাস্কটা দিছি যে আচ্ছা তোমার কাজ হচ্ছে এইটা ফাইন্ড আউট করা যে আচ্ছা এই 400 জনের মাঝে কারো না কারো বার্থডে অন্য কারো না কারোর সাথে মিলবে কিনা। এখন সে যদি এইভাবে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি এই 400 জন আছে তো 1 নম্বর সিটে যে বসে আছে তার বার্থডে জিজ্ঞেস করব, তারপরে আবার 2 নম্বর সিটেরগুলো সবারগুলো নিব, তারপরে সেখান থেকে আমি মিলাবো যে আচ্ছা কারো না কারোর সাথে মিলতেছে কিনা। এইভাবে করে এই জিনিসটা যদি সে চিন্তা করে, হ্যাঁ কাজটা করা যাবে, কেন করা যাবে না, অবশ্যই করা যাবে, অনেক কষ্ট করতে হবে। আবার এইখানে যদি সে এইটা করে যে আচ্ছা ঠিক আছে 1 নম্বর সিটে যে বসে আছে তাকে জিজ্ঞেস করলো আপনার বার্থডে কত, সে বললো 23শে জুন মনে করো বললো। এখন সে চিৎকার করে বললো যে আচ্ছা 23শে জুন কি কারো বার্থডে আছে? তখন পুরো রুম থেকে যদি কেউ উঠে আসে তাহলে সে উত্তর দিল হ্যাঁ আছে, আর যদি না থাকে তাহলে আবার পরের সিটে গিয়ে চেক করলো। এভাবে করে 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 আগাতে পারে। কিন্তু কথা হচ্ছে সে এইভাবে চিন্তা না করে একটু উল্টোভাবে চিন্তা করে দেখুক তো, তাহলে আসলে সে জিনিসটা কিন্তু একদম জাস্ট কোনো হিসাব ছাড়াই তাকে যে টাস্কটা দিছে সেটা কিন্তু সে ডিরেক্ট বলে দিতে পারবে। ওই মানে ওই যে রুমটাতে, ওই হল রুমটাতে যেখানে 400 জন আছে, রুমে ঢুকাও লাগবে না, তাদের কারো বার্থডে জানাও লাগবে না। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে, এইখানে এক বছরে দিন থাকে 365টা, এখন হল রুমে মানুষ আছে 400টা। তো আমরা যদি এই চিন্তাটা করি যে আচ্ছা ঠিক আছে এইখানে যে কারোর বার্থডের সাথে অন্য কারোর বার্থডে মানে 2জন র্যান্ডম মানুষের বার্থডে সেম হবে কিনা, একদম স্পেসিফিক 1 নম্বরের সাথে 77 নাম্বার এইটা মিলতে হবে এমনটা না, যে কারোর সাথে যে কারোটা মিলছে কিনা এটা জিজ্ঞেস করছে। তো আমরা একটু এইভাবে চিন্তা করি যে বার্থডে মিলার কথা চিন্তা না করে বার্থডে না মিলানোর চেষ্টা করি। তো আমরা দেখলাম যে আচ্ছা বার্থডে যদি না মিলানোর চেষ্টা করি তাহলে সবার 1 নম্বরের বার্থডে দিলাম 1 জানুয়ারি, 2 নম্বরের বার্থডে ধরলাম, চেষ্টা করতেছি আর কি মাথায়, 2 নম্বরের বার্থডে 2 জানুয়ারি, 3 নম্বরের বার্থডে 3 জানুয়ারি। এভাবে করে করে যদি চিন্তা করি 365 জন মানুষকে 365টা দিন দিতে পারবো, আর যদি লিপ ইয়ার হয় 366 জন মানুষকে দিতে পারবো। বাকি যে মানুষগুলো আছে, বাকি মানুষ কত থাকবে? লিপ ইয়ার হলে থাকবে এই পাশ থেকে 34 জন, আর যদি লিপ ইয়ার না হয় 35 জন থাকবে। এই যে 34-35 একে তো আমি কোথাও দিতে পারবো না, একে কি অন্য কোনো দিন বের করে দিতে পারবো? পারতেছি না তো, কারণ আমি তো চেষ্টাই করছি সবাইকে ডিফারেন্ট ডিফারেন্ট বার্থডে দিতে। তাহলে আমি দেখতেছি যে আচ্ছা কোথাও যদি 366 থেকে বেশি মানুষ থাকে অবশ্যই কারো না কারো বার্থডে মিলবে, উপায় নাই তো, এইটা করার কোনো পসিবল উপায়ই নেই। কারণ আলটিমেটলি আমরা কি করতেছি, আমরা দেখতেছি যে আচ্ছা এইখান থেকে 1-2 করে 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 আমি আগালাম, আমি ধরেই নিলাম যে আচ্ছা কারোর সাথে কারো মিলেই না, আমি উল্টা কেসটাই ধরে নিছি। আমাকে বলছে কারো না কারোর সাথে অন্য কারো না কারো মিলবে কিনা এইটা বের করতে, আমি এটা উল্টা কেসটাই ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে কারোর সাথে কারো মিলে না, যাও। তখন আমি এক এক করে যদি চিন্তা করি যে এইটার পসিবল, কিভাবে পসিবল উল্টো কেসটা কোনোভাবেই পসিবল না, বুঝছি। তার মানে 366 জন মানুষকে যদি ডিফারেন্ট ডিফারেন্ট আমরা বার্থডে অ্যাসাইন করি, 366 জন মানুষকে অ্যাসাইন করতে পারবো। 367 জন যখন আসলো ওকে আমি কি দিব? ওকে আর কিছু দিতে পারবো? জানুয়ারি 1 থেকে শুরু করে ডিসেম্বর 31 সবগুলাই তো এই 366 জনকে লিপিয়ার ধরলে অ্যাসাইন করা হয়ে গেছে। ওই মানুষটাকে কি আমি ডিসেম্বর 32 দিতে পারবো বা এই ধরনের অন্য কোনো ডেট দিতে পারবো? ওকে তো দিতে পারবো না, ওর তো কোথাও না কোথাও কোনো না কোনো একদিন জন্মদিন থাকবেই। তার মানে অবশ্যই ওর জন্মদিন কারো না কারোর সাথে রিপিট করবে। তো আলটিমেটলি এই চিন্তাটা, এই যে কমপ্লিমেন্টারি একটা চিন্তা, এই চিন্তাটার থ্রুতে কিন্তু আমরা কি করতে পারি, অনেকগুলো প্রবলেম অনেক কেসে সহজ হয়ে যেতে পারে। আমার খুবই পছন্দের এই এই দিকটা আর কি, যে থট প্রসেসের মাঝে এই কমপ্লিমেন্টারি থট প্রসেস, এটা আমার পার্সোনাল ফেভারিট, এই জন্য এত কথাবার্তা বললাম। তাহলে দেখো এইখানে ওই যে মানুষটাকে আমি ডেকে এনে দায়িত্ব দিছি যে হল রুমে 400 জন আছে, তুমি দেখে আসো তো কারো না কারো বার্থডের সাথে অন্য কারো না কারো মিলে কিনা, তার তো হল রুমে যাওয়ার প্রয়োজনই নাই। হল রুমে 400 জন আছে, 366 থেকে বেশি, তার মানে এটা সত্যি অবশ্যই কারো না কারো বার্থডের সাথে অন্য কারো না কারো মিলবেই। এখন নট নেসেসারিলি জানুয়ারি 1-এর সাথে জানুয়ারি 1-ই মিলতে হবে এমন না, এমন হতেই পারে মের 25 তারিখ এইটা 7 জনের জন্মদিন হতেই পারে। মানে এক কথায় তাকে যে টাস্কটা দেওয়া হয়েছিল যে আমরা ওখান থেকে 2 জন মানুষ এমন পাওয়া সম্ভব কিনা যে ওদের জন্মদিন সেম, এটা অবশ্যই পসিবল হবেই, বুঝছি। তাহলে এই যে এইভাবে তার মানে কমপ্লিমেন্টারি চিন্তাটা অনেক সময় অনেক কেসে আমাদের খুবই দারুণ রোল প্লে করে প্রবলেম সলভিংয়ে। এই যে এই ধরনের প্রবলেম দেখলাম,
এই ধরনের কেসে আমরা একটা স্ট্রেইট ফরওয়ার্ড দেখছি যে কীভাবে ত্রিভুজ তৈরি করা যায়, তাই না? তো তখন কীভাবে ত্রিভুজ তৈরি করা যায় এটার কেসে আমরা কেস ফাইন্ড আউট করা ট্রাই করছি। অনেক ধরনের কেস অ্যারাইজ করতেছে এইখানে দেখছি। আবার এখানে যখন আসছি এই কেসটা ওটার থেকে আরও কমপ্লেক্স, কারণ এখানে দুইটা স্ট্রেট লাইন আছে, ওদের মাঝে আবার কমন পয়েন্টটা ওই পয়েন্ট একটা পয়েন্ট হিসেবে কনসিডার করতেছি। তো তখন আমাকে এখানে আরও অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। কিন্তু এইবার আমরা আর উল্টো চিন্তাটা করব, কমপ্লিমেন্টারি চিন্তা করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা এবার চিন্তা করব কখন ত্রিভুজ বানানো যায় না। বুঝছি? আমাদের কখন ত্রিভুজ বানানো যায় না। দেখো এখানেও কিন্তু দুইটা পক্ষই আছে, হয় ত্রিভুজ বানানো যায় না, হয় যায় না। এই দুইটা মিলেই ওভারঅল কেস। তার মানে আমরা এখন কি করব, কতগুলো ত্রিভুজ বানানো যায়, এখানে যেহেতু অনেক কেস অ্যারাইজ করতেছে, তাহলে আমরা কি করবো, উল্টো দিকটা দেখবো যে আচ্ছা কখন ত্রিভুজ বানানো যায় না, দেখি তো সেইভাবে চিন্তা করলে ইজি হয় কিনা। শুরু করি চলো। এইবার তাহলে আমরা ওইভাবে চিন্তা করে আগাই। এটা যদি করতে চাই তাহলে আমাদের একটু স্পেস বানাতে হবে, একটু স্পেস বানাতে হবে মানে অনেক কিছু আমাদের ইরেজ করতে হবে। তো আমরা এইখান থেকে এই কেসগুলো যেহেতু আলোচনা করে ফেলছি, ইরেজ করে দিই। হ্যাঁ, এইখানে এই ব্যাপারগুলো ইরেজ করে দিই, এই জায়গাটায় আমরা ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। খেয়াল করো এইখানে তুমি 46টা পাইছিলা না? কখন 46টা পাইছিলা? যখন কিরকম ছিল, যখন এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ছিল, আর হচ্ছে এইখানে এই তিনটা ছিল। এই তিনটা এমনভাবে র্যান্ডমলি ছিল যাতে করে কি না হয়, যাতে করে একটু দাঁড়াও, এইখানে পয়েন্টগুলো ঠিকঠাক দিয়ে নিই। থাকলো, যাতে করে কি না হয়, যাতে করে আবার এই যে এদের এই তিনটার যে কোনো দুইটাকে গঠন করে আমরা যদি আবার ওর সাথে যাতে না মিলে যায়, মানে ব্যাপারটা এরকম, এই পয়েন্টটা যদি এখানে না থাকে, ধরে নেই আপাতত এই পয়েন্টটা এখানে নাই, এই পয়েন্টটা এখানে নাই, এই জিনিসটা এখানে না থেকে কোথায় আসছে, এইখানে কোথাও আসছে। এইবার কিন্তু আর 46টা ট্রায়াঙ্গেল হচ্ছিল না। কেন? কারণ এদের মাঝে একটা নিজেরা স্ট্রেট লাইনে পড়ে গেছে, এরা কোলিনিয়ার হওয়ার কারণে এইখানে আর কোনো স্ট্রেট লাইন তৈরি করা যাচ্ছিল না। তো এই কেসটাই আমরা লাস্টলি এখানে দেখছি। তো এইবার এত কষ্ট করে যে আমরা 46টা কাউন্ট করছিলাম প্রথম কেসে তখন এটা এখানে ছিল না, এইটা ছিল এইখানে, তখন থাকলো। এইবার এই কেসটাই আমরা একটু ডিফারেন্টলি উল্টোভাবে চিন্তা করতে শিখবো, কমপ্লিমেন্টারি ওয়েতে, দেখি সেই জিনিসটা কাজ করে কিনা। সেখানকার কেসে আমরা এবার চেষ্টা করবো যে আচ্ছা ত্রিভুজ কতভাবে বানানো যায় এটা দেখবো না, এটা হিসাব করবো না, আমরা হিসাব করবো আমাদের টেন্ডেন্সি রাখবো ত্রিভুজ কতভাবে বানানো যায় না। চলো এবার সেটা কাউন্ট করি। ত্রিভুজ তখনই বানানো যাবে না যখন একই স্ট্রেট লাইনে তিনটা অথবা তার থেকে বেশি বিন্দু থাকবে। তো এখন আমি জাস্ট ওইটাই চেক করবো যে আচ্ছা এইখানে আসলে তিনটা অথবা তার বেশি বিন্দু একই স্ট্রেট লাইনে কয়বার আছে, কোথায় কোথায় আছে বের করি। এইখানে আমরা দেখতেছি যে আচ্ছা এই পয়েন্টের সাথে স্ট্রেট লাইনে আরো দুইটা পয়েন্ট কি আছে, আমরা দেখি তো এই পয়েন্টের সাথে স্ট্রেট লাইনে আরো দুইটা পয়েন্ট মানে সেম স্ট্রেট লাইনে নাই। কখন থাকতো? যদি এমন হইতো এই পয়েন্টটা এখানে না থাকে, যদি এখানে থাকতো, ডিফারেন্ট কালারে দেখাই, আমি জাস্ট তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। এইখানে যদি থাকতো তখন তুমি বলতে পারতা হ্যাঁ এরা একই স্ট্রেট লাইনে আছে, এদের মাঝে ট্রায়াঙ্গেল হবে না। আমাদের কিন্তু ফাইন্ড আউট করার ওইটাই জিনিস যে এখন আমরা ফাইন্ড আউট করব কতভাবে ট্রায়াঙ্গেল না হওয়া যাবে, কতভাবে ট্রায়াঙ্গেল হওয়া যাবে না, ট্রায়াঙ্গেল আমরা লুজ করব কোথায়। তো এখন সেটা যদি চিন্তা করতে যাই আমরা দেখতেছি যে ফাইন এই পয়েন্টটার সাথে এমন কোনো আরো দুইটা পয়েন্ট নাই যারা সেম স্ট্রেট লাইনে আছে, যারা কোলিনিয়ার। এর সাথে আর দুইটা পয়েন্ট কোলিনিয়ার কোথাও নাই, ফাইন থাকলো। এর সাথে আছে নাই কোলিনিয়ার আর কোনো পয়েন্ট, এরকম আর কোনো এটা বাদে আর দুইটা পয়েন্ট আমাকে খুঁজে দিতে পারবা যার সাথে সে একই স্ট্রেট লাইনে আছে, নাই। তার মানে এর সাথেও কোলিনিয়ার পয়েন্টস নাই। কোলিনিয়ার পয়েন্ট কেন খুঁজতেছি? ওই যে আমার টার্গেট তো এখন ত্রিভুজ কত জায়গায় কতভাবে বানানো যায় এটা না, ত্রিভুজ কতভাবে আটকানো যায়, আমরা কিভাবে ত্রিভুজের নাম্বারটা লুজ করাতে পারি, বুঝছো? সেটা আমাদের টার্গেট। তো আলটিমেটলি এর জন্যও নাই, এর জন্য ফাইন্ড আউট করো, নাই, এর জন্যও নাই, কিন্তু এর জন্য আছে। তার মানে এর জন্য আসলে এই 5টা পয়েন্ট আছে যারা একই সাথে এরা কোলিনিয়ার হয়েছে। তার মানে এদের জন্য আসলে কি হবে, এদের জন্য আমরা ত্রিভুজ পাবো না, এই ধরনের কেস পাইলাম। তার মানে ত্রিভুজ কোথায় পাবো না সেইটা আমরা কি করতে পারলাম, এইখানকার একটা সিনারিও পাইলাম যে আচ্ছা ঠিক আছে এই 5টার মাঝে ইন্টারনালি কোনো ত্রিভুজ পাবো না। এখন এর জন্য এইখান থেকে এই বাকি 3টার মাঝে কোলিনিয়ার হতে পারে না? অবশ্যই হতে পারে। যেমন এই পয়েন্টটা যদি এখানে হইতো তখন তো এইটা কোলিনিয়ার হয়ে যেত, তাই না? এটা হবে কিনা এটাও চেক করতে হবে, তাহলে এটা চেক করি আমরা। এর জন্য এর বাকিগুলোর মাঝে কোনো দুইটা কোলিনিয়ার, কোনো দুইটা কি এর সাথে একই স্ট্রেট লাইনে আনা যায়? যায় না। এর জন্য যায় না, এর জন্য যায় না, সরি একটু দাঁড়াও, এর জন্য যাচ্ছে না, এর জন্য যাচ্ছে না, এর জন্য যাচ্ছে না। তাহলে আলটিমেটলি আমরা শুধুমাত্র ত্রিভুজ লুজ করব কোথায়, এই 5 জনের মাঝে। বুঝছি? এই জিনিসটুকু বুঝছি কিনা বলো? দেখো ক্লিয়ার করি। আমাদের এবার টাস্ক ত্রিভুজ কোথায় বানানো যাবে সেটা না, কমপ্লিমেন্টারি চিন্তা, উল্টো চিন্তা। আমরা এবার চিন্তা করতেছি যে আচ্ছা ত্রিভুজ কোথায় বানানো যাবে না, সেইটা
ত্রিভুজ কোথায় আমরা লুজ করব সেটা। এই পয়েন্টের জন্য কোলিনিয়ার পয়েন্টস থাকলে ত্রিভুজ আমরা বানানো থেকে কি পাই, বানানো থেকে আটকে যাই, রেজিস্ট্যান্স পাই। তার মানে আমরা ওখানে ত্রিভুজ লুজ করি ত্রিভুজের নাম্বার। এই পয়েন্টের সাথে কোলিনিয়ার পয়েন্টস খুঁজলে পাচ্ছি না, এই পয়েন্টের সাথে পাচ্ছি না, এই পয়েন্টের সাথে পাচ্ছি না, এর সাথে এই 5টা পাইছি, কিন্তু এই পয়েন্টের সাথে এগুলোও কোলিনিয়ার হতে পারে না? হইতে পারে তো, এদের বাইরের 3টার মাঝে যে কোনোটা হতে পারে না? তো আলটিমেটলি ওটাও চেক করে দেখলাম হচ্ছে না। ঠিক একইভাবে আমরা এইবার এর জন্য চিন্তা করি, এর জন্য আবারও ঘুরে ফিরে এই 5 জনই, কিন্তু অন্যগুলো হচ্ছে না, এর জন্য হচ্ছে না, এই 5 জনই এ বাদে হচ্ছে না, এর জন্য এই 5 জন ছাড়া হচ্ছে না, এর জন্য এই 5 জন এখানে ছাড়া হচ্ছে না। কিন্তু এই যে লাস্ট কেসটা বলছিলাম, এইখানে আসলে ওই যে লাস্ট কথাটা হয়েছিল সেটা কি, এর জন্য এরা 5 জন কোলিনিয়ার ঠিক আছে, কিন্তু এ বাদেও আরো কোলিনিয়ার জিনিসপত্র ছিল। সেটা কি, এইটা তখন এইটা তখন কি হয়েছিল, এইটা তখন ঘুরে এইখানে আসছিল। এই যে দেখো এইটা এখানে আসছে, দ্যাটস ওয়াই এরা একটা স্ট্রেট লাইন ফর্ম করছে, ওরা কোলিনিয়ার হয়ে গেছে। ওরা কোলিনিয়ার হওয়ার কারণে ওইখানে একটা ত্রিভুজ আমরা হারাইছি। সো আমরা এবার ওইটাই চাচ্ছি যে আচ্ছা কোথায় কোথায় ত্রিভুজ হারাবো, বরং ওইটাই দেখি। তো এখন আমরা দেখলাম যে আচ্ছা না, এর জন্য আসলে এটা পয়েন্টটা এক্সট্রা নিছি না, এর জন্য আসলে কারো জন্যই কোনোভাবেই আমরা কি পাচ্ছি না, আর কোনো কোলিনিয়ার জিনিসপত্র পাচ্ছি না। শুধু একটা কেসেই আমরা ত্রিভুজ লুজ করব। কোথায়? এই জায়গায় ত্রিভুজ লুজ করব। ফাইন, এই জায়গায় ত্রিভুজ লুজ করব। এখন আমরা দেখব যে কতগুলা টোটাল কতভাবে 3টা পয়েন্ট কানেক্ট করা যেত, আমাদের কত পোটেনশিয়াল ছিল, কতগুলা ত্রিভুজ আমরা বানাতে পারতাম যদি সর্বোচ্চ কতগুলো বানাতে পারতাম। তো এখন আমরা দেখতেছি যে আচ্ছা আমরা আসলে এইখানে পয়েন্ট ছিল টোটাল 5 থেকে 8টা পয়েন্ট থেকে ইচ্ছে মতো 3টা পয়েন্ট কানেক্ট করা যায় কতভাবে, 8C3 উপায়। তার মানে 8টা পয়েন্ট দিয়ে আমাদের টোটাল পোটেনশিয়াল ছিল 8C3 সংখ্যক ত্রিভুজ পাওয়ার, তাই না? সর্বোচ্চ এতগুলো ত্রিভুজ পাওয়া যেত 8টা পয়েন্ট থেকে। ফাইন, তার মানে আমাদের টোটাল পোটেনশিয়াল, টোটাল সম্ভব ছিল 8C3 সংখ্যক থাকলো। কিন্তু আমরা কতগুলো লুজ করতেছি, এই 5 জন কোলিনিয়ার হয়েছে, এই 5 জনের মাঝে ইন্টারনালি কোনো ত্রিভুজ হবে না। তাহলে এই যে এই 5 জনের মাঝে ইন্টারনালি ত্রিভুজ যেগুলো হতে পারতো সেগুলো আমরা লুজ করছি। দেখো বুঝছো কিনা, আমরা কোলিনিয়ার খুঁজলাম, ভালো কথা। এই 5 জন যেহেতু একই স্ট্রেট লাইনে, এখানে আমরা ত্রিভুজ লুজ করতেছি। তো ত্রিভুজ যে লুজ করতেছি, এইখানে আলটিমেটলি আমরা কি দেখলাম যে এই 5 জনের থেকে ত্রিভুজ বানাতে গেলে কয়টা বানানো পসিবল ছিল, এদের পোটেনশিয়াল কত ছিল, 5C3, এই 5 জনের মাঝে যে কোনো 3টা নিয়ে। কিন্তু এইগুলো এখন আর বানানো সম্ভব হচ্ছে না, এরা কি স্ট্রেট লাইন আছে বলে। তাহলে এই জিনিসগুলো আমরা কি করছি, লুজ করছি, হারাই ফেলছি। তাহলে এইগুলো যদি হারাই ফেলছি, এগুলো এখন মাইনাস করে দিব। তাহলে এবার দেখো কি করলাম, গতবার কি করছিলাম, টোটাল স্টুডেন্ট নাম্বার আমরা জানি 100 জন স্টুডেন্ট। এখন আমরা দেখছি যে এই যে যারা আসছে, যারা প্রেজেন্ট উপস্থিত, ওদেরকে ফাইন্ড আউট করতে অনেকগুলা কেস, এই 100টা কেস চেক করো, প্রত্যেকটা রোল ধরে ধরে ডাকো, অনেক ঝামেলা। উল্টো কেসটা দেখলাম, আচ্ছা দেখি তো কারা কারা অনুপস্থিত। তো আমরা কারা কারা অনুপস্থিত এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে 100 থেকে এটা বাদ দিয়ে দিলাম, শুধু উপস্থিতগুলো থাকলো। হুবহু এই কাজটা এখানে করছি। টোটাল পসিবল পোটেনশিয়াল কত ছিল, টোটাল পসিবল 8টা পয়েন্ট থেকে টোটাল কতভাবে 3টা পয়েন্ট কানেক্ট করা যেত, 8C3 উপায়। এখন ওদের মাঝে কতগুলো ত্রিভুজ বানাতে পারতেছে না, ইনকেপেবল অফ মেকিং ট্রায়াঙ্গলস। তাহলে এদের মাঝে এই 5C3, এই 5টা পয়েন্ট একই স্ট্রেট লাইনে থাকার কারণে এদের মাঝে যে কোনো 3টা কানেক্ট করলে যে পসিবলি ট্রায়াঙ্গল পেতাম, ওগুলো পাচ্ছি না। তাহলে ওগুলো মাইনাস করে দিছি। ওগুলো মাইনাস করে দেওয়ার কারণে এখন দেখো তাহলে কতগুলো ট্রায়াঙ্গল হওয়া সম্ভব সেটা পেয়ে যাবো ডিরেক্ট। দেখো পাচ্ছি কিনা। 8C3 মানে কত বলো, 8C3 মানে হচ্ছে 8 × 6 7 × 6, আবার 6 দ্বারা ডিভাইড করতেছি, তার মানে 7 8 56। আর এখানে 5C3 মানে কত, 5C3 মানে 4 5 20, 20/2, তার মানে 10। এই যে দেখো তাহলে আলটিমেটলি 46 চলে আসছে। তো তুমি এতগুলো কেস হ্যান্ডেল করে যে 46 পাইছো, এইখানে তুমি উল্টোভাবে চিন্তা করলে খুব সহজে 46 পাচ্ছ। এখন কথা হলো, এই কেসগুলোকে আরো কমপ্লেক্স বানানো যায়। আরো কমপ্লেক্স বানালে তোমার কেস আরো বাড়বে, তখন তোমাকে আরো অনেক কিছু কনসিডারেশনে নিয়ে কাজগুলো করতে হবে। এইবার কিন্তু যখন এইখানে তুমি এইভাবে হিসাব করতেছো উল্টো দিক থেকে কমপ্লিমেন্টারি চিন্তায়, এখানে তোমার হিসাবটা সহজ হচ্ছে। এই কথাটাই আমি বলছিলাম যে এই যে যখন আসছিল সম্পূরক সমাবেশ, এই সম্পূরক কথাটার বলছিলাম কমপ্লিমেন্টারি। এখানকার কেসে আমাদের উল্টো কেস বিবেচনা করে যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। ফাইন, এইবার দেখো এইখানে তুমি যদি এইভাবে চিন্তা করো, এই যে এইখানে এটা দেখে আরো কমপ্লেক্স মনে হয়েছিল না, এর থেকে ওটা আরো কমপ্লেক্স মনে হচ্ছিল, কারণ এখানে আবার এই যে এইখানে যে 2টা স্ট্রেট লাইন আছে, এখানে একটা ছিল, এখানে 2টা আছে, এই 2টার মাঝে আবার কমন পয়েন্টটাও এদের মাঝে একটা পয়েন্ট। তো তখন আমাকে অনেকগুলো কেস চিন্তা করতে হচ্ছে। যেমন তোমাকে আমি বলছিলাম যে দেখো এইখানে যখন এই ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলোর জন্য এই স্ট্রেট লাইন থেকে চিন্তা করতেছো, এখান থেকে একটা নিয়ে পারবা, দুইটা নিয়ে এটাকে নিয়ে শুধু এটাকে নিয়ে পারছি, শুধু এটাকে নিয়ে পারছি, শুধু এটাকে নিয়ে পারছি।
দুইটাকে নিয়ে করলাম সব, কিন্তু যখন এইখানে এই স্ট্রেট লাইন থেকে এইখান থেকে দুইটা নিয়ে করতে যাচ্ছি তখন এই পয়েন্টটা আমার বাগড়া দিচ্ছে। এই পয়েন্টটা বলতেছে আপনি আমাকে অলরেডি আমাকে নিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম করে ফেলছেন যখন এইটা থেকে কাউন্ট করতেছিলেন, আবার এখন ফর্ম করতে পারবেন না। কিন্তু আবার এইখান থেকে যদি দুইটা নেই, এখান থেকে একটা নেই, করা যাবে। সো আলটিমেটলি অনেকগুলো কেস নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে। এইটা যদি আর একইভাবে কমপ্লিমেন্টারি চিন্তা দিয়ে করি তাহলে দেখবা খুবই সহজে হয়ে যাবে। দেখি আমরা হচ্ছে কিনা। তাহলে এখন এইখান থেকে আমরা এক কাজ করি, ওইটাই আবার রিবিল্ড করি, ওইটা থেকে আর আমরা ঘষা মাজা করবো না। তাহলে এখন এইখান থেকে এইটা থাকলো, এটা থাকলো, এটা থাকলো, বুঝলাম। এরপরে এখন এখান থেকে এই যে গেল, এইখান থেকে এটা থাকলো, এটা থাকলো, আর এখানে বাকি তিনটা আছে, তাই না? এইখানে তিনটা থাকলো। এইবার এখন এইখান থেকে আমাকে আবার ট্রায়াঙ্গেল কতগুলো ফর্ম করা পসিবল সেটা বের করতে বলছে। বের করে ফেলি। জাস্ট দেখি আমরা, আমাদের কোলিনিয়ার খুঁজতে হবে, কোথায় কোলিনিয়ার কেসেস আছে। যেখানে কোলিনিয়ার কেসেস থাকবে ওখানেই আসলে আমরা কি করতে পারবো না, ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো না। দেন উই উইল লুজ ট্রায়াঙ্গেলস দেয়ার, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। তাহলে এখান থেকে আমরা দেখতেছি এই যে এই তিনটা মিলে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল না, কারণ একই স্ট্রেট লাইনের উপরে আছে। ঠিক একইভাবে এই তিনটার কথা যদি চিন্তা করি তাহলে আসলে এরা এখান থেকেও আমরা আর কোনো ট্রায়াঙ্গেল পাওয়া পসিবল না, কারণ এরাও এখানে ট্রায়াঙ্গেল কি করতেছে, লুজ করতেছে। আর কোনো জায়গায় কি আমরা কোলিনিয়ার কেস পাবো? আমরা কি আর কোনো জায়গায় হচ্ছে কোলিনিয়ারিটির কারণে ট্রায়াঙ্গেল লুজ করব? সেটা একটু চেক করি। চেক করলে দেখব এইটার সাথে একটু দাঁড়াও, এইটার সাথে আমরা কি এইটার থেকে এই যে তোমার এই পয়েন্টটার জন্য আলটিমেটলি আমরা কি আর কোনো কোলিনিয়ার পয়েন্টস পাচ্ছি? আরও দুইটা পয়েন্ট কি এমন আছে যেটা এর সাথে কোনো না কোনো স্ট্রেট লাইনে থাকবে? উত্তর হচ্ছে না, আর কোনো দুইটা পয়েন্ট নাই যার সাথে এ কি হবে, স্ট্রেট লাইনে থাকবে। তুমি চেক করে দেখতে পারো, এই স্ট্রেট লাইন, 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 এইখান থেকে তো 7টা স্ট্রেট লাইন টানা যায়, তাই না? 7টার কোনোটাতেই একাধিক পয়েন্ট নাই, একটা করে পয়েন্ট আছে। সো আলটিমেটলি এর সাথে কোলিনিয়ার জোড়া আর নাই। এর সাথে দেখো কোলিনিয়ার পেয়ার পয়েন্টস আছে কিনা। উত্তর হচ্ছে এখানে, 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 এখানে না, এর জন্যও নাই। ঠিক আছে, কিভাবে এর জন্য চেক করো, কি চেক করতেছি বুঝছো তো? এখান থেকে স্ট্রেট লাইন টানা যায় কয়টা? 7টা না? এই একটা, 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 ও বাদ দিয়ে বাকি 7 জনের সাথে 7টা স্ট্রেট লাইন টানা যায়। আমাকে চেক করতে হবে কোন স্ট্রেট লাইনে একাধিক পয়েন্ট আছে কিনা, তাহলেই কোলিনিয়ার কেস পাবো। তা আমরা দেখতেছি যে না, এর জন্যও নাই। এর জন্য এই তিনটা অলরেডি এটা কাউন্ট করে ফেলছি, এবাদে আর নাই। এর জন্য তিনটা কাউন্টেড, আর কোনো কিছু কি আছে? না, আর কোনো কিছু নেই। এর জন্য আর কোনো কিছু নাই। এর জন্য আলটিমেটলি এটা কাউন্ট দুইটাই কাউন্ট হয়ে গেছে। ঠিক একইভাবে এর জন্য আমরা আলটিমেটলি আর কোনো কোলিনিয়ার কেস পাচ্ছি না, এর জন্য আর কোনো কোলিনিয়ার কেস কিন্তু পাচ্ছি না। তাহলে আমরা দেখলাম মাত্র দুইটা কেসে আমরা কোলিনিয়ার কেস পাইছি। এই দুই জায়গায় আমাদের ত্রিভুজের সংখ্যাটা আমরা লুজ করব। তো আমরা দেখি এখন, তাহলে টোটাল পয়েন্ট কতগুলো আছে? টোটাল পয়েন্ট আছে 1 2 3 4 5 6 7 8টা, 8টা পয়েন্ট আছে। তাহলে 8টা থেকে ইচ্ছে মতো যদি ট্রায়াঙ্গেল বানাতে পারতাম, 8টা পয়েন্টকে ইচ্ছে মতো 8টা থেকে যে কোনো 3টা নিয়ে কতভাবে কানেক্ট করা যায়, 8C3 উপায়। ফাইন, এইটা গেল টোটাল পসিবল ওয়ে। কিন্তু এখান থেকে তো আমরা ট্রায়াঙ্গেল লুজ করছি। কতগুলো লুজ করছি? এইখানে এই যে এই 3টা দিয়ে কোনো ট্রায়াঙ্গেল পাবো না, তাহলে 3C3, তার মানে এদের মাঝে একটা ট্রায়াঙ্গেল ছিল, পসিবল ছিল বানানো, এটা লুজ করছি, -1। ঠিক একইভাবে এখানে এদের জন্য এই 3টা দিয়ে একটা পাওয়া পসিবল, 3C3, এইটা আমরা লুজ করছি। ফাইন, তাহলে এখান থেকে আমরা টোটাল ট্রায়াঙ্গেল কতগুলো পাবো? এমনিতেই তুমি বুঝতে পারছো, 8C3 এর ভ্যালু কত বলছিলাম না? 56। কিভাবে হিসাব করছি? 8 × 7 × 6/3 ফ্যাক্টোরিয়াল, মানে 6 কেটে গেল, 56, 56 থেকে 2 বাদ 54। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল পাওয়া পসিবল হবে 54টা। ডান। এটা যদি তুমি খালি কেস দিয়ে চিন্তা করতা যে কতগুলা কেস ট্রায়াঙ্গেল ফর্ম করার আছে, এইটা থাকলে তোমার বেশ ঝামেলা হতো, বের করতে পারতা, অসম্ভব কিচ্ছু না, অবশ্যই বের করা যেত, কিন্তু কেস অনেকগুলো হ্যান্ডেল করতে হতো। সেই কারণে এই যে কমপ্লিমেন্টারি চিন্তা করতে পারাটা, এই চিন্তাটা আনাটা, এটা তোমাকে দেখো কি পরিমাণ আপার হ্যান্ড দিচ্ছে এই প্রবলেমগুলোতে। বুঝা গেছে? সো এখন আমরা তাহলে কি করলাম? আমরা মোটামুটি এই যে এখানে ত্রিভুজ গঠনের কেসে কতগুলো ত্রিভুজ গঠন করা যেতে পারে সেটার আলোচনা শেষ করলাম। এইখানে ইচ্ছে করে আমি চিন্তার একটা ধরন, কমপ্লিমেন্টারি ওয়ে অফ থিঙ্কিং, সেই ব্যাপারটা প্লাগ ইন করছি যাতে করে এই জিনিসটা তোমাদেরকে এর মাধ্যমে হলেও শেখাতে পারি। এখন এইবার তাহলে আমরা এই পুরোটা শেষ করে দিই, ত্রিভুজ নিয়ে আর কোনো কথা বলবো না। প্রথমেই আমরা দেখছিলাম যদি কোলিনিয়ার কেসেস টোটালি না থাকে, বহুভুজের কেসে র্যান্ডমলি এমনিতে দেয় যেখানে কোনো 3টা পয়েন্ট কোলিনিয়ার না, তখন আসলে কতগুলো করা যাবে? n পয়েন্ট থাকলে NC3 সিম্পলি করা যাবে। আর যদি
এরকম থাকে, এরকম ওরকম, এই ধরনের কেসে কিন্তু করা যাবে না। তো তখন ওইখানে তাহলে কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে চিন্তা করা যেতে পারে, সেই জিনিসটা শেখাইছি এইখান থেকে। সেই জিনিসটা শেখানোর পর একে একে কাউন্টার কোয়েশ্চেন করছি, যাতে করে তুমি ওই জিনিস নিয়ে চিন্তা করো আর কি। তখন আমরা প্রথমে দেখলাম যে একটা নিয়ে পারতেছি, দুইটা নিয়ে পারতেছি, যখনই তিনটা হচ্ছে একটা জিনিস আমাদের মিস হতে পারে, সেটা কি, এদের তিনটার মাঝে যে একটা হতে পারে এটা মিস হতে পারে, ফাইন। তারপরে কি দেখলাম যে আচ্ছা এইখানে এরপরে তিনটা নিয়ে তখন একটা অ্যাড করলাম, ভালো কথা, কিন্তু কখন তিনটা থাকা সত্ত্বেও অ্যাড করতে পারবো না, যখন তারা একই স্ট্রেট লাইনে হয়ে যাবে। একই স্ট্রেট লাইনে হয়ে গেলে এদের নিজেদের মাঝে কোনো ট্রায়াঙ্গেল হবে না। এরপরে আরও কি কোয়েশ্চেন করছি, এরপরে আরও কোয়েশ্চেন করছি যে আচ্ছা দেখো তো এদের মাঝে এই তিনটা একই স্ট্রেট লাইনে নাই, একই স্ট্রেট লাইনে নাই, ওরা আলাদা, মানে ওদের মাঝে একটা ট্রায়াঙ্গেল পসিবল, স্টিল আমরা 46টা কখন পাবো না, তখন কি হবে, এই যে এদের কোনো একটা সাথে সে কোলিনিয়ার হয়ে যাবে। এইভাবে করে করে আমরা আলটিমেটলি এই যে মোটামুটি এরকম একটা ডিসিশনে লিড করছিলাম যে এইভাবে কেস দিয়ে হ্যান্ডেল করতে চাইলে অবশ্যই করা যাবে, কিন্তু ঝামেলা অনেক, অনেকগুলো কেস নিয়ে কাজ করতে হচ্ছে, ডিল করতে হচ্ছে। এখানেও তাই, এখানেও আমি বলছিলাম ব্যাপারটা। তাই তখন আমরা কমপ্লিমেন্টারি ওয়ে অফ থিঙ্কিং এই ব্যাপারটা বলতে কি বোঝায় সেটা ক্লিয়ার করছি, সেটা ইমপ্লিমেন্ট করে আমরা এই ম্যাথগুলো খুব সহজে কিন্তু সলভ করতে পারছি, বুঝছি। আচ্ছা, এইবার তাহলে ট্রায়াঙ্গেল নিয়ে আশা করা যায় আর কোনো ঝামেলা নেই। এইবার আমরা কিসে যাব, চতুর্ভুজে যাব, আর হচ্ছে কর্ণের সংখ্যা নির্ণয় করতে যাব। তো আমরা এবার চতুর্ভুজের কেসটা দেখব। চতুর্ভুজের কেসেও ওই একই কথাবার্তা, যে আমাদের যদি সেটা কি বলে, বহুভুজের একদম শীর্ষগুলো নিয়ে কথাবার্তাগুলো বলে, তাহলে আসলে কি হবে, বহুভুজের শীর্ষগুলো নিয়ে যদি কথাবার্তা বলে, তাদের মাঝে আসলে কোলিনিয়ার তিনটা হচ্ছে না, থাকতেছে না, তো তখন আমরা খুব ইজিলি বলে দিতে পারবো যতগুলো আছে যদি n সংখ্যক থেকে থাকে, তাহলে আসলে n সংখ্যক ডিফারেন্ট পয়েন্ট থেকে আমরা আমাদের চতুর্ভুজ কতগুলো তৈরি করা যাবে, NC4 সংখ্যক, অর্থাৎ আমরা যদি 4টা করে নেই তাহলেই আসলে চতুর্ভুজ তৈরি করা যাবে। যেমন এখানে দেখো, এখানে যে কোনো 4টা তুমি চুজ করো, এই 1 2 এই 3 4 যদি আমি চুজ করি, এখান থেকে একটা চতুর্ভুজ পাবো, 1 2 3 4 এখান থেকে চতুর্ভুজ পাবো, 1 2 3 4 এখান থেকেও চতুর্ভুজ পাবো। এভাবে করে আমরা যে কোনো 4টা নেই না কেন, চতুর্ভুজ এখান থেকে পেয়ে যাব। আর সতর্কতা কি, সতর্কতাটা ওই আগের মতোই, আমাদেরকে একটু বুঝে বুঝে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে কোনো 3টা, মোর দেন 3 তো অবশ্যই, জাস্ট মিনিমাম 3টাও যদি একই স্ট্রেট লাইনে থেকে যায়, তখন কিন্তু আমাদেরকে ওখান থেকে 4টা করে নিয়ে চতুর্ভুজ আমরা পাবো না। কিরকম, এই আগের এক্সাম্পলটা ব্যাক চলে আসি। এই মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এইখানে আরো 2টা বিন্দু দেওয়া আছে। তো তখন আসলে কি হবে, তখন আমাদের এইখান থেকে আর এখানে মনে করো আরো 3টা বিন্দু আছে থাকলো, তখন এগুলোর কেসে আমরা আসলে এইখানে এই 3টা আর এইটা, এই 4টা বিন্দু আমরা যদি কানেক্ট করি, চতুর্ভুজ পাচ্ছি না, ত্রিভুজ হয়ে গেছে, বুঝছি। সো আলটিমেটলি এইখান থেকে আমাদের ওই ব্যাপারটা সতর্ক থেকেই কাজ করতে হবে, সাধারণত এই কেসটাই দিবে। চলে গেল এটা। এরপর আসতেছে আমাদের কর্ণ নির্ণয়, কর্ণের সংখ্যা আর কি। তাহলে এখানে আমাদের অনেক বড় বড় মানের, মনে করো যে 10 20 30 বা আরো বেশি আর কি, এরকম বাহু বিশিষ্ট বহুভুজের কথাবার্তা বলবে। তারপরে আমাদেরকে জিজ্ঞেস করবে সেই বহুভুজটার কতগুলো কর্ণ থাকবে, এই ব্যাপারটা। তো আমরা একটু এই জিনিসটা দেখার ট্রাই করি, এই এক্সাম্পল থেকেই আগাই। তুমি চিন্তা করো তো, এইখানে আসলে যদি আমরা শুধু শীর্ষগুলো যদি চিন্তা করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে জিনিসটা। শীর্ষগুলো চিন্তা করলে আমাদের ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। এখানে একটা ষড়ভুজ আছে, এখন ষড়ভুজের 6টা বাহুর জন্য 6টা শীর্ষবিন্দু থাকলো। এখন দেখো তো, আমাদের যদি কর্ণ বানাতে হয় তাহলে আসলে কি হয়, যে কোনো একটা সার্টেন পয়েন্টের জন্য চিন্তা করো, এই পয়েন্টের জন্য চিন্তা করা যায়। এই পয়েন্টের জন্য যদি আমাদের কি করতে হয়, কর্ণ বানাতে হয়, তখন আসলে ও এইদিকে যেতে পারতেছে না, এদিকে যেতে পারতেছে না, অর্থাৎ ও নিজের অ্যাডজেসেন্ট বা পাশাপাশি যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কানেক্ট করে কর্ণ বানাতে পারবে না। কিন্তু সে এবাদে যে কোনো পয়েন্ট যদি সে কি করে, 2টা পয়েন্ট কানেক্ট করি আমরা, এই 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 পয়েন্টটা থেকে ধরা যাক সে আসলে এখান থেকে এসে এটাকে রিচ করলো, তখন আসলে এটা একটা কর্ণ হলো, এটাকে রিচ করলে কর্ণ হলো, এটাকে রিচ করলে কর্ণ হলো। কিন্তু এই পাশের এই দুটাকে রিচ করলে কর্ণ হচ্ছে না। তো এই যে এই ব্যাপারটা, এইভাবে করে আমরা যে আসলে কর্ণ ফর্ম করতেছি, কিভাবে করে কর্ণ ফর্ম করতেছি, তার মানে আমরা অ্যাডজেসেন্ট 2টা, পাশাপাশি 2টা পাচ্ছি না। ঠিক একইভাবে এই পয়েন্টের জন্য চিন্তা করলে এই রেখা কর্ণ হিসেবে কাউন্ট হবে না, এবাদে ও অন্য যে কোনোটার সাথে যদি ও কানেক্ট করি তাহলে কর্ণ পাবো। ঠিক একইভাবে এটার জন্য এই রেখা হবে না, এর জন্য এটা হবে না। এভাবে করে আমরা জাস্ট
নিজেদের মাঝে ইচ্ছে মতো কানেক্ট করতে পারবো, জাস্ট বাহুগুলো নেওয়া যাবে না। তাহলে এই ব্যাপারটাকে কি এভাবে চিন্তা করা যায় না? আবারও শুধু শীর্ষগুলোকে রাখি, শুধু শীর্ষগুলোকে রাখতেছি। এখন এই যে 6টা শীর্ষ আছে, এদেরকে এখান থেকে কর্ণের সংখ্যা যদি আমাদের জানতে হয়, তাহলে এই ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায় না যে আমরা আসলে কি করব, এদের মাঝে ইচ্ছে মতো কানেক্ট করব, যে কোনো দুইটা ইচ্ছে মতো কানেক্ট করব। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন বিন্দু আছে, এদের মাঝে কোনো তিনটা কোলিনিয়ার না। এখন এদের মাঝে যদি আমরা দুইটা পয়েন্ট কানেক্ট করি NC2, তাহলে আসলে কি পাই? তাহলে আসলে যেটা পাই একটু যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে আমরা এই বাহু কি পাবো? উত্তর হচ্ছে হ্যাঁ, এই বাহু পাবো, এই বাহু পাবো। দুইটা পয়েন্টের কানেক্টিং মানেই আমরা ওই জিনিসটা পাবো, এগুলো পাবো, বাহুগুলো সব পাচ্ছি। সাথে আর কি পাচ্ছি? সাথে আর হচ্ছে আমরা আসলে কর্ণগুলোও সব পেয়ে যাচ্ছি। দেখো এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি, যখনই NC2 করতেছি, এর আসলে একই বিন্দু দিয়ে যাবে যদি সমষরভুজ হয়। আমি জাস্ট দেখানোর মতো দেখালাম আর কি। তাহলে এখানে NC2 করলে আসলে আমরা কি পাচ্ছি, যে কোনো একটা বহুভুজের শীর্ষগুলোর যদি কথা চিন্তা করি, আমরা যদি এই বিন্দুগুলো n সংখ্যক বিন্দু নিয়ে আমরা NC2 করি, তখন আসলে বাহুগুলোও পাচ্ছি, কর্ণগুলোও পাচ্ছি। তাহলে বাহু বাদ দিব, তাহলে শুধু কর্ণ পেয়ে যাব। তাহলে এখানে বাহু কতগুলা? n সংখ্যক বিন্দু আছে, n সংখ্যক শীর্ষ আছে, তার মানে n বাহু বিশিষ্ট বহুভুজ। তাহলে এখান থেকে n বাদ দিব। দেখো বুঝছো কিনা? আমাদের বলবে যে আচ্ছা একটা বহুভুজে 20টা বাহু আছে, ওই জিনিসটা হাতে আঁকা টাফ, তাই না? ব্রুট ফোর্স দিয়ে কাজ করা, ম্যানুয়ালি করা, ওটা অনেক টাফ। তাহলে এখন আলটিমেটলি আমাদের তাহলে একটা মেথডিক্যাল ওয়ে লাগবে। মেথডিক্যাল ওয়ে কি? ওয়ে হচ্ছে আমরা ওই শীর্ষগুলো, 20 বাহু বিশিষ্ট একটা যে বহুভুজ আছে সেটার শীর্ষগুলো রাখলাম। শীর্ষ কয়টা? 20টা শীর্ষ, 20 বাহু বিশিষ্ট যেহেতু। তাহলে এবার এই 20টা শীর্ষ ইচ্ছে মতো কানেক্ট করলাম। কতভাবে কানেক্ট করা যায়? এই 20টার মাঝে যে কোনো দুইটা ইচ্ছে মতো কানেক্ট করলে, তাহলে যে কোনো দুইটা নিয়ে n সংখ্যক জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস থেকে দুইটা কতভাবে নেওয়া যায়? NC2 এতগুলো উপায়, কিন্তু এর মাঝে আবার বাহুগুলোও কাউন্টেড হয়ে গেছে। তাহলে বাহুগুলো বাদ দিই, বাহুগুলো বাদ দিলে শুধুমাত্র কি পড়ে থাকবে? আমাদের শুধুমাত্র কর্ণ পড়ে থাকবে। বুঝছি? এই ব্যাপারটা এইভাবে করলেই করা যাবে। তাহলে আমাদের যে কোনো একটা বহুভুজের কর্ণ সংখ্যা যদি কাউন্ট করতে বলে, তাহলে এইভাবে করব। আর যদি ওর কেসে চতুর্ভুজের সংখ্যা কাউন্ট করতে বলে, যদি বহুভুজের কেসে ওর শীর্ষগুলো নিয়ে চতুর্ভুজ করতে বলে, তাহলে আলটিমেটলি আমাদের ওই কোলিনিয়ারিটির চিন্তা নাই, আমরা সিম্পলি জাস্ট যে কোনো চারটা নিলেই হয়ে যাবে। কিন্তু যদি আমাদের এই ধরনের কেস থাকে, তখন কিন্তু আমাদের কোলিনিয়ারিটি নিয়ে চিন্তা করতে হবে এবং ওই কেসগুলো মাথায় রেখেই চতুর্ভুজ বানানোর চেষ্টা করতে হবে। বোঝা গেছে? ফাইন। এই তো এভাবে করে আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে আমরা সমতলিক ক্ষেত্র থেকে ত্রিভুজ, চতুর্ভুজ এবং কর্ণ, এই ব্যাপারগুলো পারলাম। এবার আগাই তাহলে। এখন এটার উপর বেস করে আমরা প্রবলেম সলভ করব। প্রথমেই যে প্রবলেমটা দেওয়া আছে এটা হচ্ছে টাইপ 3 আর কি। এখানে বলছে 20 বাহু বিশিষ্ট একটা সুষম সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগে প্রাপ্ত রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়, আর ওই সমতলিক ক্ষেত্রটার কতগুলো কর্ণ আছে। তো কর্ণের কথা বলছে, আর হচ্ছে ওর কৌণিক বিন্দুর সংযোগে মানে শীর্ষবিন্দুগুলো দিয়ে ওগুলোকে যদি আমরা একে অপরের সাথে কানেক্ট করতে থাকি, শীর্ষবিন্দুগুলোকে নিজেদের মধ্যে, তাহলে আসলে কতগুলো ত্রিভুজ ফর্ম করা যাবে। তো আমরা একে একে সলভ করি। 20 বাহু বিশিষ্ট একটা সুষম সমতলিক ক্ষেত্র, তার মানে 20 বাহু বিশিষ্ট যেহেতু, তাহলে এখান থেকে আমাদের এইটার যদি পয়েন্টগুলো নেই, এভাবে করে 20টা পয়েন্ট থাকবে। আমি এখন 20টা পয়েন্ট এখানে দেখানো একটু ঝামেলার, জাস্ট কয়েকটা পয়েন্ট দিয়ে আইডিয়াটা বুঝি। তাহলে এইখানে ধরে নেওয়া যাক 20টা পয়েন্ট থাকলো এভাবে। এখন যেহেতু সেটা একটা সমতলিক ক্ষেত্রের 20 বাহু বিশিষ্ট একটা সুষম সমতলিক ক্ষেত্র বলছে, সুষম সমতলিক ক্ষেত্র মানে সুষম কথাটা বলছে আসলে ওর বাহুগুলো সব সেম মানের, ওর বাহুগুলোর দৈর্ঘ্য সবগুলোর সেম। তো এখন ওই কারণে সুষম কথা আসছে, আর সমতলিক ক্ষেত্র এটা মানে আসলে বহুভুজই মিন করছে। তাহলে এখানে একটা 20 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ এটা মিন করছে, অর্থাৎ ওর বাহুগুলো সব সমান। এইটার কৌণিক বিন্দু, তার মানে শীর্ষবিন্দুগুলোর সংযোগে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। তো আমরা কি দেখছি, যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন বিন্দুর মাঝে কোনো তিনটা বা তার বেশি কখনোই কোলিনিয়ার না হয়, তার মানে ওটা বহুভুজের শীর্ষ টাইপের কিছু হয়, তখন আসলে কি হবে, তখন আসলে এদের কেসে এখান থেকে ত্রিভুজ তৈরি করা যাবে কতগুলো? NC3 সংখ্যক, এতগুলো ত্রিভুজ তৈরি করা যাবে। সো আলটিমেটলি এখানে তো 20 এর কথা বলছে, তার মানে কি হবে? 20C3 হবে। সিম্পল, এইভাবে করে কাজটা করে ফেলা যাবে। তাহলে এখান থেকে ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে? 20C3। এখন বলছে কি, ওই সমতলিক ক্ষেত্রটা কতগুলো কর্ণ আছে। আচ্ছা, কর্ণের কথাবার্তা যেহেতু আসছে, একটু আগেই শিখছি আমরা, তার মানে এই যে একটা 20 বাহু বিশিষ্ট বহুভুজ, শুধুমাত্র চিন্তা করলাম
যে ওর শুধুমাত্র শীর্ষবিন্দুগুলো আছে, থাকলো 20টা শীর্ষবিন্দু। এইখান থেকে আমরা ইচ্ছে মতো দুইটা, যে কোনো দুইটা কতভাবে চুজ করা যায়, 20C2 হিসেবে। কিন্তু এইটা চুজ করার সময় আমরা তো আসলে বাহুগুলোও চুজ করে ফেলছি, তাই না? এই যে এই বাহুগুলোও চুজ করে ফেলছি, কর্ণগুলো তো চোজেন হয়েছেই, সাথে বাহুগুলোও চুজ করা হয়ে গেছে। সো যার কারণে বাহুর সংখ্যাটা বাদ দিব, 20 বাহু বিশিষ্ট, তাহলে 20 বাদ দিব, এই তো তাহলে থেকে যাবে। এখন 20C2-র মানটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে নিতে পারবো, তারপর সেখান থেকে -20 করলে যা থাকে সেটাই উত্তর। এটা হচ্ছে কর্ণ সংখ্যা, আর এইটা হচ্ছে ত্রিভুজ গঠনের সংখ্যা। ত্রিভুজ গঠনের সংখ্যা এটা থাকলো এইখান থেকে। তার মানে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ এবং কর্ণ নির্ণয়ের কেসে একটা প্রথম প্রবলেম সলভ করে ফেললাম। তারপরে আগাই। এরপরে নেক্সট প্রবলেমে বলছে 7টা সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7 এত সেন্টিমিটার। এখন আমাকে বলছে দেখাও যে একটা চতুর্ভুজ গঠন করার জন্য 4টা সরলরেখা যত প্রকারে বাছাই করা যায় তার সংখ্যা 32। আচ্ছা, তাহলে এখান থেকে বলছে এইখানে 7টা বাহু আছে, 7টা সিম্পল দৈর্ঘ্য রাখা আছে, 1 2 3 4 5 6 7 এভাবে করে করে 7টা স্ট্রেট লাইন এভাবে রাখা আছে। এখন 7টা স্ট্রেট লাইনের এক এক করে দৈর্ঘ্যটাও দেওয়া আছে, 7টা স্ট্রেট লাইন রাখা আছে। এখন বলছে এইখান থেকে কেউ একজন চাচ্ছে যে 4টা করে করে নিয়ে চতুর্ভুজ বানাবে। এখন এইভাবে তাহলে সে তার কাছে কতগুলো ওয়ে আছে চতুর্ভুজ বানানোর, তো বলে দিছে যে এই যে চতুর্ভুজ বানানোর ওয়েটা, এই সংখ্যাটা হবে 32। তার মানে হচ্ছে ও 32টা উপায়ে, 32টা ডিফারেন্ট ভিন্ন ভিন্ন উপায়ে 32 ভাবে চতুর্ভুজ বানাতে পারবে ওই 7টা যে সরলরেখা আছে সেখান থেকে 4টা করে করে নিয়ে। তাহলে এইবার এখন এই প্রবলেমটা আমার সলভ করতে বলছে। লাগাই। এইখানে দেখো আজকের লেকচারে আমরা কমপ্লিমেন্টারি ওয়ে অফ থিঙ্কিং এই ব্যাপারটা নিয়ে অনেক জোর দিছি, এই ব্যাপারটা নিয়ে বেশ কিছু কাজ করছি, তাই না? তো আমরা এইখানে এই প্রবলেমটা কিন্তু এই যে কমপ্লিমেন্টারি ওয়ে অফ থিঙ্কিং দিয়েই সলভ করে ফেলতে পারি। কিভাবে সেটা? কথা হচ্ছে এইখানে আমার বলছে যে দেখাও যে একটা চতুর্ভুজ গঠন করার জন্য 4টা সরলরেখা যত প্রকারে বাছাই করা যায় এখান থেকে, সেইটার ওয়ে হচ্ছে এত। তাহলে এইখানে আমার টাস্ক কি? টাস্ক হচ্ছে এমন সরলরেখা চুজ করা, বাছাই করা, যেগুলো দিয়ে কি করা যাবে, চতুর্ভুজ বানানো যাবে। দেখো বুঝছো ব্যাপারটা? ওই যে এক্সাম্পল দিছিলাম, টিচার আসলো, তার টার্গেট হচ্ছে রোল কল করা, রোল কলের মাধ্যমে কারা কারা প্রেজেন্ট সেটা জানা, ধরে নিলাম এইটা তার টার্গেট। তখন সে দেখলো যে আচ্ছা এইখানে যখন কেস বেশি হয়ে যাচ্ছে তখন উল্টোভাবে, উল্টো দিক থেকে চিন্তা করাটা তার জন্য বেশ ইজি, কমপ্লিমেন্টারিলি চিন্তা করাটা। তার জন্য কে কে অ্যাবসেন্ট সেটা চিন্তা করাটা ইজি হচ্ছে। 98 জন, 100-র মাঝে 98 জনই যদি প্রেজেন্ট থাকে তো সে দেখবে যে কে কে অ্যাবসেন্ট। দেখা গেল সে দেখলো 56 রোল, 77 রোল, এই দুইজন অ্যাবসেন্ট, তার মানে এই দুইজন অ্যাবসেন্ট বাদে সবাই প্রেজেন্ট, এটা সে নোট ডাউন করে ফেললো, কাজটা ইজি হয়ে গেল। এই যে এই কাজটা এখানে আমরা করব। তাহলে এখানে আমরা প্রথমেই দেখি হয় চতুর্ভুজ তৈরি করা যাবে না হয় যাবে না, দুইটা পক্ষ আছে, এ বাদে আর কোনো পসিবিলিটি নেই। তার মানে এই দুইজন মিলেই টোটাল পসিবিলিটিটা কি করে, ফর্ম করে। তাহলে এখন আমরা দেখি তো এই যে এখানে 7টা রেখা আছে, 7টা রেখা দেওয়া আছে যাদের দৈর্ঘ্য 1 2 3 4 5 6 7, এইখান থেকে যে কোনো 4টা ইচ্ছে মতো, যে কোনো 4টা কত রকমভাবে চুজ করা যায়। তো আমরা দেখতেছি যে 7টা রেখা থেকে 4টা রেখা টোটালি চুজ করা যায় 7C4 এত উপায়। আসলে এটার একটা মান থাকবে, এটার মান কত হবে একটু দেখো তো। তাহলে এখানে এটার মান হচ্ছে 7C4 মানে হচ্ছে 7 × 6 × 5 বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 7 35। তার মানে 35টা উপায় আছে, 35 ভাবে এখান থেকে 4টা ডিফারেন্ট জিনিস নিয়ে গ্রুপ করা যাবে। গ্রুপ কিন্তু এখানে আর তো আমরা ওই একই জিনিস, অর্ডার ম্যাটার করে না এখানে। তো এখন এই যে আমরা 35 ভাবে এইখান থেকে এই 7টা জিনিস থেকে 4টা জিনিস পিক করতে পারি, চুজ করে রাখতে পারি। এখন আমার দেখতে হবে কোন কোন কেসে চতুর্ভুজ বানানো যায় না, এইটা একটু আমরা দেখব, বুঝছি? তাহলে আমরা দেখব কোন কোন কেসে চতুর্ভুজ বানানো যায় না, সেগুলো বাদ দিয়ে দিব 35 থেকে। তাহলে আমার পড়ে থাকবে যে কতগুলো উপায়ে চতুর্ভুজ বানানো সম্ভব। আগাই তাহলে। এখন আমার তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আচ্ছা কখন চতুর্ভুজ বানানো যায় না, এটা কি করে বুঝবো? এইটা একটু বুঝি। এইটাও আমরা একদম ভিজুয়ালি বোঝার ট্রাই করব। কিভাবে? এইটা হচ্ছে অনেকটা এই যে এইভাবে বোঝার ট্রাই করব। এই যে দেখো এইখানে আচ্ছা ওই জিনিসটা হয়তো বা ইরেজ করে ফেলছি। এইখানে আমি এইটা জিনিস তোমাকে বুঝাইছিলাম না যে কেন
তিনটা পয়েন্ট একই সরলরেখায় থাকলে কেন তাদের দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হচ্ছে না? এই জিনিসটা আমি এভাবে বুঝাইছিলাম না, যে এইখানে ধরে নাও একটা ত্রিভুজ এখানে এরকম আছে, তারপরে দেখা গেল যে তখন আসলে কি হচ্ছে, এই বিন্দুটাকে আমরা ধীরে 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 এর কাছাকাছি আনতে আনতে এই রেখাটার উপরে রেখে দিলাম। তখন আসলে কি হলো, তখন আসলে আমরা দেখতেছি যে ছোট দুইটা বাহুর যে যোগফলটা, এটা বড় বাহুটার দৈর্ঘ্যের কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, যার কারণে ত্রিভুজ গঠন করা সম্ভব ছিল না। ওই একইভাবে ওই ভিজুয়াল সেন্সটা দিয়েই আমরা এখানেও বুঝবো যে কখন আসলে চতুর্ভুজ বানানো যায় না। একটু বুঝি, দেখি আগাই। তো আমরা যে কোনো একটা সিম্পল একটা চতুর্ভুজ রাখি। হ্যাঁ, ধরে নিলাম চতুর্ভুজ হচ্ছে এই, মনে করো এইটা, এই একটা চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজের কেসে আমরা কি করতে চাচ্ছি, এইখান থেকে শর্তটা জানতে চাচ্ছি যে আচ্ছা কখন আসলে চারটা সরলরেখার দৈর্ঘ্য দেওয়া থাকলে কখন তাদেরকে নিয়ে চতুর্ভুজ চাইলেও আমরা বানাতে পারবো না। তো এখন আমি একটু দেখি যে আচ্ছা এইখানে দেখো তো কখন এটা করা যাবে না, এটা যদি বুঝতে চাই একটু দেখি যে আমরা এই যে এই বিন্দুটাকে ধরে নাও ধীরে ধীরে এই দিকে আনতেছি, ঠিক একইভাবে এইটাকেও ধীরে ধীরে এইদিকে আনতেছি। আর এই যে আমরা দেখতেছি কি, এই যে চতুর্ভুজটা, এটার মাঝে সর্ববৃহৎ বাহু কোনটা, সবচেয়ে বড় দৈর্ঘ্যের বাহু কোনটা, এইটা। বাকি তিনটা হচ্ছে ওর তুলনায় ছোটগুলা। তো এখন আমরা দেখি তো কখন চতুর্ভুজ বানানো যায় না, এই কেসে তো বানানো গেছে। এখন আমরা যদি এইগুলোকে ধীরে ধীরে এই দিকে আনা শুরু করি, এই বিন্দুগুলোকে, তাহলে কি হবে, এর পরের কেসটা কিরকম হতে পারে, এর পরের কেসটা হবে এরকম যে আচ্ছা এই বিন্দুটা ধরে নাও এখানে আসছে, এই বিন্দুটাকে টেনে এনে এখানে আনছি, ফাইন, চতুর্ভুজ বানানো গেল। এরপরে এইখানে আনছি এই ওদের দুইজনকে, ঠিক আছে, আবারও চতুর্ভুজ বানানো গেল। এরপরে এইখানে আনছি, চতুর্ভুজ বানানো যাচ্ছে। এইভাবে করে করে আমরা যদি কাছে আনতে থাকি, কখন চতুর্ভুজটা আর থাকবে না, চতুর্ভুজটা কোল্যাপস করবে, আর চতুর্ভুজ আমরা দেখতে পাবো না বা চতুর্ভুজ বানানো যাচ্ছে না, তখন কখন হবে এরকম, যখন দেখো এইখানে এই বিন্দুটা কাছাকাছি আসতে 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 এর উপরে পড়ে যাবে, ঠিক একইভাবে এই বিন্দুটা কাছাকাছি আসতে 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 এর উপরে পড়ে যাবে। তার মানে এই যে এর উপরে যখন পড়ে যাচ্ছে তখন আসলে তাদেরকে দিয়ে আর চতুর্ভুজ বানানো সম্ভব হচ্ছে না। তার মানে ঘটনাটা কি ঘটতেছে ভাইয়া, একটা চতুর্ভুজ ছিল, সেই জিনিসটা ধীরে 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 কোল্যাপস করলো, কখন এই জিনিসটা কোল্যাপস করতে পারে, কখন আর সেই জিনিসটা, এই জিনিসটা দিয়ে আমি চতুর্ভুজ চাইলেও বানাতে পারতেছি না। এইখানে ভালো মতো জিনিসটা খেয়াল করো, এই যে যখন যেই মোমেন্টে কোল্যাপস করতেছে, কোন মোমেন্টে কোল্যাপস করতেছে চতুর্ভুজটা, এইখানেও চতুর্ভুজ ছিল, এইখানেও চতুর্ভুজ ছিল ছিল ছিল, এই যে যখনই সে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা এর উপরে পড়ে গেছে এই দুইটা বিন্দু, তখনই কিন্তু চতুর্ভুজ কোল্যাপস করছে, তখন আর চতুর্ভুজ ফর্ম করা যাচ্ছে না। তাহলে ওই কেসে কেন যাচ্ছে না, কারণ হচ্ছে ও আসলে চাইলেও এইখানে নিজের মাঝে কোনো ট্র্যাপড এরিয়া রাখতে পারতেছে না। ভালো মতো বুঝো, আমাদের চতুর্ভুজ মানে কি, একটা চার বাহু দিয়ে আবদ্ধ ক্ষেত্র, তাই না? তার মানে আবদ্ধ ক্ষেত্র মানে কি, আবদ্ধ, ট্র্যাপড। আবদ্ধ ক্ষেত্র মানে হচ্ছে ওর ট্র্যাপড কোনো এরিয়া থাকতে হবে। এখন কথা হচ্ছে এই যে এইগুলোকে আমরা একটু সিম্পলি এইভাবে চিন্তা করি, একদম জাস্ট খেলার ছলে চিন্তা করো, মানে এই জিনিসটা কোনো রিগরাস বিশাল টাফ কিছু এমন কিছু না, জাস্ট সিম্পলি আমরা খেলার ছলে চিন্তা করি যে আচ্ছা আমাদেরকে কাঠি দিয়ে দিছে, বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন কাঠি দিছে, আমরা এটাকে নিয়ে একটা এরিয়া ট্র্যাপ করতে হবে। তো এখন এরিয়া ট্র্যাপ করতে হবে, তখন দেখতেছি আচ্ছা আমরা এরিয়া ট্র্যাপ করার ট্রাই করতেছি, এখানে এরিয়া ট্র্যাপ করতে পারছি, এখানে কাঠির দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে, কম পারছি পারছি কিন্তু কম পারছি, এখানে আরো কম পারছি, এখানেও আরো কম পারছি, ধীরে 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 যখন আমাদের কাঠির দৈর্ঘ্যগুলো চেঞ্জ করতে 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 একটা মোমেন্টে গিয়ে, এই মোমেন্টে যখন এই পয়েন্টটা এখানে আসছে, এই পয়েন্টটা এখানে চলে আসছে, তখন আর এই কাঠির দৈর্ঘ্যগুলো দিয়ে আমি আর কোনো এরিয়া ট্র্যাপ করতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমি আর কোনো চতুর্ভুজ বানাতে পারতেছি না। এই যে কোনো এরিয়া আমি ট্র্যাপ করতে পারতেছি না, আবদ্ধ করতে পারতেছি না, এই কেসটা কেন হচ্ছে, কারণ এই যে এখানে এই কাঠিটার দৈর্ঘ্য এতটুকু, এই এতটুকু, এই কাঠিটার দৈর্ঘ্য এতটুকু, এই কাঠিটার দৈর্ঘ্য এতটুকু, আর এই যে সবচেয়ে বড় কাঠিটা ছিল যেটা আমি নাড়িই নাই, টাচই করিনি, ওইটা কিন্তু এই এতটুকু। তার মানে কি হয়ে গেছে, তার মানে আমরা দেখতেছি আচ্ছা এইখানে আমার ওই যে ছোট তিনটা কাঠি ছিল, এদের দৈর্ঘ্যের যোগফল আসলে বড় কাঠিটার কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এইখানে তার মানে কি লাগবে, তার মানে আমাদের আসলে ছোট যে তিনটা কাঠি থাকবে, তুলনামূলক ছোট যারা, ওদের ওই কাঠিগুলোর দৈর্ঘ্যের যোগফল বড় কাঠিটার, সবচেয়ে বড় কাঠিটা আর কি, বড় মানে আমি সবচেয়ে বড় মিন করতেছি, সবচেয়ে বড় যে কাঠিটা আছে ওই দৈর্ঘ্যের থেকে বেশি থাকতে হবে, আদারওয়াইজ এরিয়া ট্র্যাপ করতে পারবো না। অ্যান্ড এই জিনিসটা আমার মনে হয় এইভাবে ভিজুয়ালি বোঝার কারণে আমার মনে হয় তোমাদের এইটা ক্লিয়ার করতে পারছি।
ক্লিয়ার হয়েছে জিনিসটা? তার মানে আমরা জাস্ট আমাদেরকে কিভাবে চিন্তা করতেছি যে আচ্ছা আমাদেরকে আসলে কি দেওয়া হয়েছে, আমাদেরকে আসলে হলো এই মনে করো কাঠি দেওয়া হয়েছে বিভিন্ন দৈর্ঘ্যের, তো এগুলোকে নিয়ে আমরা এরিয়া ট্র্যাপ করব। এরিয়া ট্র্যাপ করতে পারলে আমরা চতুর্ভুজ বানাতে পারবো। তো এখন আমরা প্রথমে বানাতে পারছি, তারপরে ধীরে ধীরে যখন কাঠির দৈর্ঘ্য কমাই দিচ্ছে তখন আমরা দেখতেছি যে আচ্ছা আমি এরিয়া ট্র্যাপ করতে পারতেছি, কিন্তু আগের মতো অতটা পারতেছি না। এইখানে কম পারছি কম পারছি কম পারছি, এইভাবে করে করে এই যে কাছাকাছি জিনিসগুলোতে এগুলোতেও সামান্য হলেও এরিয়া ট্র্যাপ করতে পারবো। এরিয়া ট্র্যাপ করতে পারা বা এরিয়া আবদ্ধ করতে পারা মানেই আমি চতুর্ভুজ বানাতে পারবো। কিন্তু কখন পারতেছি না, চাইলেও পারতেছি না যতই চেষ্টা করি না কেন, যখনই কি হচ্ছে, যখনই আমাদের এই বাহু তিনটার দৈর্ঘ্য, ছোট কাঠি তিনটার দৈর্ঘ্য আমাদের সবচেয়ে বড় কাঠিটার সমান হয়ে যাচ্ছে, তখন থেকে আর পারা যাচ্ছে না। যদি আরো ছোট হয়ে যায় তাহলে তো আর প্রশ্নই আসে না, আরও যাবে না। কিরকম, এই যে এখান থেকে তুমি জিনিসটা এরকম ভাবে চিন্তা করো যে এই মনে করো তোমার সবচেয়ে বড় কাঠিটা, এখন তোমাকে অন্য কাঠি তিনটা দিছে কিরকম জানো, অন্য কাঠি তিনটা দিছে এরকম দৈর্ঘ্যের, একটা হলো এইখান থেকে এতটুকু, ঠিক আছে, আরেকটা হলো এইখান থেকে এতটুকু, ঠিক আছে, আরেকটা দিছে এইখান থেকে এতটুকু। দেখো এদেরকে নিয়ে তুমি কখনোই কি করতে পারবে না, কখনোই তুমি চতুর্ভুজ বানাতে পারবে না, কোনো এরিয়া ট্র্যাপ করতে পারবে না, দখল করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আচ্ছা ছোট তিনটা যে বাহু আছে ওদের তিনজনের যোগফল অবশ্যই কি হতে হবে, বড় বাহুটার থেকে, সবচেয়ে বড় যে বাহুটার দৈর্ঘ্য আছে তার থেকে বড় হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি চতুর্ভুজ বানাতে পারবো না। এন্ড আলটিমেটলি এইখানে যদি সমানও হয় তাও পারবো না, ছোট হলে তো পারবোই না, সমান হলেও পারবো না, অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে। ছোট তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল সবচেয়ে বড়টার থেকে কি হতে হবে, বড় হতে হবে। তাহলে আমরা এই কথা চিন্তা করে এই অনুযায়ী তাহলে আমরা এবার এখন দেখব যে আচ্ছা কোন কোন কেসে ছোট বাহু তিনটার যোগফল, দৈর্ঘ্যের যোগফল আসলে সবচেয়ে বড়টার থেকে কি হচ্ছে, সবচেয়ে বড়টার থেকে বড় হচ্ছে, সরি ছোট হচ্ছে। ছোট হলে ত্রিভুজ বানানো যাবে না, আমাদের তো টার্গেট আগে বলেই রাখছি। এখানে বলছে কত প্রকারের ত্রিভুজ চতুর্ভুজ বানানো যায়, আমাদের টার্গেট কমপ্লিমেন্টারিটা, উল্টোটা। আমাদের টার্গেট হচ্ছে কখন চতুর্ভুজ বানানো যায় না, এটা দেখব এই জিনিসটা। তাহলে এখন ওটা আমরা ফাইন্ড আউট করব। সেটা ফাইন্ড আউট করতে যাওয়ার আগে আমরা এই যে এই সেন্সটা, এইটাকে আরেকভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে বৃত্তচাপ দিয়ে। সেটা কিভাবে একটু খেয়াল করো, আমরা যখন কোনো ত্রিভুজ বানাচ্ছি, এই মনে করো ত্রিভুজ বানাচ্ছি, আগে দেখি ত্রিভুজ যখন বানাচ্ছি, মনে করো এইটা আমার ফ্ল্যাট সারফেস, এইখানে আমি সবচেয়ে বড় বাহুটা রাখলাম, সবচেয়ে বড় বাহুটা এখানে প্লেস করছি। এইবার আমাকে সবচেয়ে বড় কাঠিটা এটা দিছে, এরপর আরো দুইটা কাঠি দিছে, কাঠি দিয়ে বলছে দেখো তো এটা দিয়ে ত্রিভুজ বানানো যায় কিনা, কত বড় এরিয়া তুমি ট্র্যাপ করতে পারো। তো তখন আমরা এইভাবে জিনিসটা চিন্তা করতে পারি যে আচ্ছা আমাদের যদি একটা কাঠির দৈর্ঘ্য মনে করো এতটুকু হয়, একটু ডিফারেন্ট কালার নেই, আমাদের মনে করো একটা কাঠির দৈর্ঘ্য এতটুকু হয়, তার মানে ও আসলে কোন এরিয়াটুকু নিজে ট্র্যাপ করতে পারে, বা নিজে আসলে কোন বরাবর নিজের ট্র্যাজেক্টরিটা কি, নিজের আসলে ওর সঞ্চারপথটা কি, ও কোন বরাবর মুভ করতে পারে, যদি আমরা এই পয়েন্ট থেকে চিন্তা করি তাহলে আমরা দেখব যে আচ্ছা যদি কাঠির দৈর্ঘ্য এতটুকু হয়, সরি আসলে এখানে এই টাচের কারণে এরকম আসতেছে, কাঠির দৈর্ঘ্য যদি এরকম এরকম হয় তাহলে ও আসলে এই যে এরিয়াটুকু ওর নিজের, এইখানে যদি ওর আমি এক প্রান্ত ওখানে ফিক্স করে দিই তাহলে ও আসলে এই এরিয়াটুকু নিজের জন্য কি করতে পারবে, নিতে পারবে, বা এই পয়েন্টগুলোতে সে মুভ করতে পারবে, এক প্রান্ত যদি এখানে ফিক্স করে দিই। এরপরে তুমি এইখান থেকে চিন্তা করো, এইখানে তোমাকে তো তিনটা কাঠি দিছে তাই না, সবচেয়ে বড় কাঠিটা তুমি এখানে লে আউট করে দিছো, তারপর আরেকটা কাঠি নিয়ে চিন্তা করতেছো যে আচ্ছা এই এখানে মুভ করতে পারে। এবার থার্ড যে কাঠিটা, এইটাকে আরেকটা ডিফারেন্ট কালার দিই, এইবার এই থার্ড কাঠিটার এক প্রান্ত এখানে আমি রাখছি। এখন ওইটার দৈর্ঘ্য ধরে নাও কিরকম, ওইটার দৈর্ঘ্য মনে করো এতটুকু, তাহলে ও আসলে কি করতে পারবে, ও আসলে এই বরাবর এই জায়গাগুলোয় মুভ করতে পারবে, ওর যদি এক প্রান্ত এখানে ফিক্স করে রাখি। তাহলে আলটিমেটলি আমরা দেখতেছি যে এদেরকে দিয়ে কখনো এরিয়া ট্র্যাপ করা পসিবল হচ্ছে না। তুমি এই ব্যাপারটাকে এইভাবেও চিন্তা করতে পারো। দ্যাটস ওয়াই যখনই যখন এই ধরনের কেস হয়, এই যে আমরা দেখতেছি যে এই একটা বাহুর দৈর্ঘ্য আর এইখান থেকে এই আরেকটা বাহুর দৈর্ঘ্য, এদেরকে দিয়ে কখনোই যদি এইখানে বাহুর দৈর্ঘ্য দুইটা, ছোট বাহুর দৈর্ঘ্য দুইটার যোগফল বড়টার সমান, বড়টার থেকে বড় না হয়, এই দুজনের যোগফল তখন আসলে এক্সিড করতে পারবা না। তুমি দেখো একমাত্র তখনই তুমি কোনো এরিয়া নিজেদের ভিতরে ট্র্যাপ করতে পারবা যখন কি হবে, এদের মাঝে শেয়ারিং পোর্শন থাকবে, এই দুইটা সার্কেলের মধ্যে, তাই না? এই দুইটা সার্কেলের মাঝে শেয়ারিং পোর্শন থাকতে হলে কি করতে হবে, অবশ্যই এদের দেখো এদের রেডিয়াস দুইটা কিরকম হতে হয় একটু দেখি আমরা। এইবার এই পয়েন্টকে কেন্দ্র করেই আমরা আরেকটা বৃত্ত বা এর একটু বড় রেডিয়াস নিয়ে বৃত্ত চিন্তা করব, এবং এইখান থেকেও বড় রেডিয়াস নিয়ে চিন্তা করব। তারপরে দেখব যে
যখন ত্রিভুজ তৈরি করা যাচ্ছে তখন আসলে কি হচ্ছে খেয়াল করো। এইবার মনে করো কাঠির দৈর্ঘ্য আমাকে কীরকম দিছে, আমাকে এই কাঠিটার দৈর্ঘ্য দিছে এত বড়, এত বড়, এইখান থেকে শুরু করে এত বড়। তাহলে এক মাথা আমি এখানে রাখছি, ফিক্স করে দিছি। এইবার এত বড় কাঠিটা, তাহলে দেখো তো ও আসলে কোন বরাবর এরিয়া নিজের মাঝে রাখতে পারবে বা কোন দিকে ওর আরেক মাথা ঘুরবে, ওর ট্র্যাজেক্টরিটা কীরকম হবে, এরকম হবে না ওর ট্র্যাজেক্টরিটা। তখন এইটা গেল ওর ট্র্যাজেক্টরি। এরপরে আমার যে এই অন্য দিকে আরেকটা কাঠি দিছে, এইটার আরেক মাথা এখানে, এক মাথা আমি এখানে ফিক্স করে দিলাম, আরেক মাথা ঘুরাবো। তো এবার দেখলাম ওটার দৈর্ঘ্য দিছে এরকম, কত বড়, এটার দৈর্ঘ্য দিছে হচ্ছে মনে করো এত বড়, এখান থেকে এত বড়। তাহলে ও আসলে ওর এই মাথাটা কোন দিক বরাবর ঘুরতে পারে, কোন বরাবরে ওর এই মাথা ঘুরতে পারে যদি এখানে ফিক্স থাকে। তাহলে এখন দেখতেছি আমরা এরকম, এরকম হইতে পারে একটা, ওই এই বৃত্ত বরাবর ও ঘুরতে পারে, কারণ এই যে এই মাথা তো ফিক্স হয়ে গেছে, আরেক মাথা কোন বরাবর ঘুরতে পারে, অবশ্যই এই বৃত্ত বরাবর। এই যে এইভাবে যদি আমরা চিন্তা করি তখন দেখতেছি আচ্ছা এই যে আলটিমেটলি এইবার কি হচ্ছে, এদের নিজেদের এই সার্কেল দুইটার এই আগের ছোট হলুদটা বাদ দাও, হ্যাঁ বড় হলুদটা চিন্তা করো, ঠিক একইভাবে এখানেও ছোট সবুজটা বাদ দাও, এটা আগের কেস, বড় সবুজটা চিন্তা করো। তখন আসলে কি হবে, তখন আসলে আলটিমেটলি আমরা দেখতেছি এইবার সার্কেল দুইটার বড় সবুজ বড় হলুদ এদের মাঝে কমন পোর্শন আছে, কমন পোর্শন আছে এই যে এই পার্টটুকু কমন পোর্শন থাকবে, মানে এই যে এইখানে একটা পয়েন্ট আছে। তখন আলটিমেটলি আমরা এইভাবে করে এইখান থেকে একটা ত্রিভুজ আর এইখান থেকে বড় ত্রিভুজটার সাথে কোথায় ছেদ করছে, সরি এইখানে না, আচ্ছা আমি টেনে দিই, এইখানে, এইখান থেকে একটা ত্রিভুজ ফর্ম করতে পারি। এখন তার মানে এইখান থেকেও জাস্ট এই যে বৃত্তের যে সেন্সটা, এখান থেকেও তুমি বুঝতে পারবা যে আচ্ছা আলটিমেটলি এদেরকে এই লাইনের উপরে যদি কমন পয়েন্ট থাকে তাহলে তো হবে না, তাই না, এখানে উপরে এই উপরে কোথাও বা নিচে কোথাও কমন পয়েন্ট থাকতে হবে। তো এরকম যদি কমন পয়েন্ট তৈরি করতে হয় তাহলে আসলে কি করতে হবে, এই যে এদের রেডিয়াসটা অবশ্যই এই নীল রেখার থেকে, এদের দুইজনের রেডিয়াসের যে যোগফলটা এটা কি হতে হবে, এইটা এই নীল রেখার থেকে বড় হতে হবে। ছোট হইলে এই যে যেমন ছোট প্রথম কেসে ছোট হয়েছিল, এর যোগফল আর এর যোগফল এই দুইটা মিলে নীল রেখা কাভার করতে পারেনি, যার কারণে তখন কিন্তু ত্রিভুজ তৈরি করা সম্ভব হয়নি। এই কারণে দেখবা ছোটবেলায় তোমাদের মনে আছে কিনা জানি না, তখন কিন্তু আমরা যখন কি করতাম সম্পাদ্য পড়তাম তখন কিন্তু যদি এরকম দেওয়া থাকতো যে আচ্ছা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তখন কিন্তু আমরা এইভাবেই চিত্র আঁকতাম, ত্রিভুজ কিন্তু এইভাবেই আঁকতাম, মনে আছে যে আমরা সবচেয়ে বড় যে বাহুটা সেটাকে একটা জায়গায় লেআউট করতাম, তারপরে এর এক প্রান্ত থেকে আরেকটা বাহু নিয়ে বৃত্তচাপ আঁকতাম বা পুরো বৃত্তটা এঁকে ফেলতাম, এখান থেকে আরেকটা বৃত্ত আঁকতাম, তারপরে ওরা যদি এইখানে কোথাও ছেদ করে তখন আমরা কানেক্ট করে দিয়ে ত্রিভুজ এঁকে ফেলতাম। যেমন এখানে এইটা ত্রিভুজ, একটা ওই বাহুগুলো নিয়ে ত্রিভুজ, এইটা একটা বাহুগুলো নিয়ে ত্রিভুজ। সো আমরা এই যে এই ওয়েটা, এই ওয়েতেও এই জিনিসটা ঠিকঠাক বুঝতে পারি। এখন এই সেম ওয়েটাই আমরা এখান থেকে এইভাবে বুঝবো যে তাহলে কখন আসলে চতুর্ভুজ তৈরি করা যাবে না, যখন আলটিমেটলি ওরা কোনো এরিয়া ট্র্যাপ করতে পারবে না, ওদের এই যে একটা প্রান্ত আরেকটা প্রান্তের সাথে এইখানে ফিক্স করে দিয়ে যখন আমরা বৃত্ত আঁকতেছি শেয়ারিং পোর্শন থাকতেছে না, আলটিমেটলি তখন কিন্তু তারা চতুর্ভুজ বানাতে পারবে না। বুঝা গেছে? সো এইখান থেকে এইভাবে করেও চিন্তা করা যায়। দিস ইজ জাস্ট আনাদার ওয়ে অফ থিঙ্কিং, বুঝছি? আমি জাস্ট এই জিনিসটা দেখালাম আর কি। এরপরে এখন এইবার তাহলে আমরা বুঝে গেলাম যে চতুর্ভুজ কখন তৈরি করা যায় না, যখন আসলে এই ছোট 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফলটা ওর থেকে হয় সমান না হয় ছোট হয়, তখন আসলে চতুর্ভুজ তৈরি করা যায় না। এইখানে যে সিনারিটা এখানে সমান হয়েছে, আর ছোট হইলে তো বলেই দিছি, ছোট হইলে তো আরও চাপায় আসবে, তখন তো আর কোনো পসিবিলিটিই নেই। আর এখানে অবশ্যই কী হতে হবে, বড় হতে হবে। তা আমাদের কি দরকার, আমাদের দরকার উল্টো কেস, কমপ্লিমেন্টারি চিন্তা করতেছি আমরা, তাই না? তো আমাদের দরকার কখন এটা কি হবে না, বড় হবে না, হয় সমান হবে, সমান হলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা চাচ্ছি চতুর্ভুজ না হোক, উল্টো চিন্তা করতেছি। তাহলে আলটিমেটলি আমাদের এমনভাবে বাহুগুলো নিব যাতে কি হয়, ছোট 3টার যোগফল বড়টার হয় সমান হয় না হয় ছোট হয়। বুঝছি? ছোট 3টার যোগফল, ছোট বাহু 3টার দৈর্ঘ্যের যোগফল বড়টার দৈর্ঘ্যের হয় সমান হয় না হয় ছোট হয়, বড় যাতে না হয়। বড় হইলে চতুর্ভুজ হবে, আমাদের দরকার কখন চতুর্ভুজ হবে না। a প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, এইটা এই ডি, তখন চতুর্ভুজ হবে না, আমাদের এটা দরকার, এটা দরকার। আর হচ্ছে এ প্লাস বি প্লাস সি যখন লেস দেন ডি, তখন আসলে চতুর্ভুজ হবে না, আমাদের ওগুলা দরকার। তো এই কেসগুলো আমরা এখান থেকে একটু ফাইন্ড আউট করার ট্রাই করি কখন এই জিনিসটা করা যায়। তো আমাদের এই যে যোগফলটা এইখান থেকে এই বড় বাহু থেকে ছোট হইতে হবে বা সমান হইতে হবে, তাহলে আমরা এক কাজ করব, যেহেতু এই জিনিসটাকে ছোট বানাতে হবে, আমার টার্গেটই এই জিনিসটাকে ছোট বানানো, তাহলে আমরা ছোট ছোট দৈর্ঘ্যগুলো নিব। ছোট ছোট দৈর্ঘ্য কি কি আছে, 3টা, 1 2 3 নিয়ে ফেললাম। তাহলে এখন দেখি তো আমরা 1 2 3 এই 3 জনের যোগফল কত, 1 2 3 মিলে এই 3 জনের যোগফল হচ্ছে 6।
তাহলে আমরা এই 1 2 3 এর সাথে যদি 6 কে নেই তাহলে কি হবে দেখো তো, 1 2 3 6, 1 2 3 6, এই চারটাকে যখন আমরা নিলাম তখন দেখতেছি ছোট তিনটার যোগফল বড়টার, সবচেয়ে বড়টার সমান হয়েছে, তার মানে এখান থেকে চতুর্ভুজ পাবো না। ফাইন, একটা কেস পাইলাম, চলে গেল। এরপরে দেখো এখন আমরা দেখতেছি যে 6 তো, আরে 7 তো আমাদের হাতে আছে, তাহলে 7 তো সাথে সাথে ওই জিনিসটা নিতে পারি, নেই তাহলে তাহলে এবার সাথে সাথে নিচ্ছি 1 2 3, এইবারের সাথে 7 নিচ্ছি। এখানেও সেম ঘটনা, এই যে এই ছোট তিনটার যোগফল বড়টার থেকে ছোট, ওখানে সমান হয়েছিল এখানে ছোট, তাহলে এটা আরেকটা কেস। কিসের কেস এটা? চতুর্ভুজ না হওয়ার কেস। আমরা চতুর্ভুজ না হওয়ার কেস খুঁজতেছি। এরপরে এখন তাহলে 1 2 3 এই তিনজন মিলে 6 হয়, 6 হয়ে আর কোনো কেস আমরা পাচ্ছি না, কারণ কি এর সমান কেস নিয়ে ফেলছি, ওর বড় হচ্ছে তোমার এই যে সবচেয়ে বড় বাহুটা বড় আর কি, মানে এক কথা এই যে এটা এই কেসটার জন্য 7 নিয়ে ফেলছি। যদি এখানে 8 থাকতো 8 এর জন্য আরেকটা কেস পাইতাম, আর তো নাই কিছু, তাহলে এখান থেকে এই দুইটাই পাবো। এরপরে এখন এইবার যোগফলটা 6 না বানাই 7 বানাই, 7 বানাইলে আরেকটা কেস পাবো, তাই না? 7 বানানো যায় কিভাবে দেখো তো, তার মানে এইবার কি রাখতে হবে, 1 রাখতে হবে, 2 রাখতে হবে, 4 কে নিতে হবে, তাহলে 1 বাড়বে। তাহলে এখান থেকে কি আসবে, এইবার 1 2 3 না নিয়ে 1 2 4 নিব আমরা। তাহলে এবার নিয়ে ফেলি 1 2 আর 4, তাহলে এখান থেকে হচ্ছে 7। তাহলে আমরা কি করতে পারি, এই 1 2 4 নিলে 1 2 4 যদি আমরা নিয়ে ফেলি, এই কালারই থাক, তখন আসলে এর সাথে আমরা যদি 7 কে নেই, এইখানেও আসলে কি হবে, এই ছোট তিনটার যোগফল বড়টার সমান হয়ে যাচ্ছে, এখান থেকে চতুর্ভুজ পাবো না। চতুর্ভুজ না পাওয়ার তিনটা কেস ডান, চতুর্ভুজ না পাওয়ার তিনটা কেস। এখন কথা হচ্ছে তো চতুর্ভুজ না পাওয়ার কি আর কোনো কেস পসিবল? উত্তর হচ্ছে ডিরেক্টলি না, চতুর্ভুজ না পাওয়ার আর কোনো কেস পসিবল না। এখন কথা হলো আপনি এত শিওরলি কিভাবে বলতেছেন ভাইয়া? শিওরলি বলতেছি কারণ হলো তুমি দেখো আমরা করছি কি, আমরা সবচেয়ে ছোট যোগফল বানাইছি 6, 6 এর জন্য আমাদের ফেভারেবল চতুর্ভুজ না হওয়ার কেস কি কি, আমাদের ফেভারেবল কেস একটা নিছি, দুইটা নিছি, শেষ, এই দুইটাই পসিবল কেস, আর কোনো পসিবল কেস নেই। তাহলে 6 দিয়ে আর কোনো পসিবল কেস নাই, চলে গেল 6। এবার তাহলে 7-এ আসি, 7-এ আসলাম, 7-এ আসলে এইখান থেকে আমরা কিন্তু কি থেকে আগাচ্ছি, যোগফলগুলা তিনটা যে বাহু, তিনটা বাহু, ছোট তিনটা বাহুর যোগফল, এগুলোকে ছোট বানায় বানায় আগাচ্ছি। প্রথমে সবচেয়ে ছোট বানাইছি 6, তারপরে এরপরে আর কি 7, 7 বানালাম, 7-এও এই একটাই পসিবল, শেষ হয়ে গেল। এরপরে এই যে এখন তুমি যেহেতু আমরা সবচেয়ে ছোট থেকে আগাচ্ছি, 1 2 3 থেকে আগাচ্ছি, সবচেয়ে ছোট যোগফল দিবে 1 2 4, এরপরের ছোট, তার মানে 6 চলে গেল, 6 হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এরপরে কি 7 আছে, 7 বানালাম, 7-এর জন্য সব কেস কি একটাই মাত্র কেস আছে। এরপরে তুমি যত কনফিগারেশন নাও সবসময় 7-এর থেকে যোগফল বেশি আসবে, কারণ তুমি তো ছোট দিক থেকেই শুরু করছো, তোমার আর কোনো পসিবল কেস নাই যেখানে তুমি আমাদের যে ফেভারেবল কেস চতুর্ভুজ না হওয়া সেটা পাবা। বুঝা গেছে? এখান থেকে যদি তুমি যে কোনো র্যান্ডমলি চেক করে দেখো, চেষ্টা করে একটু দেখো যে তুমি এখান থেকে যোগফলটা কি বানাবা, 7-এর থেকে সমান অথবা 7-এর কম বানাবা, আর কোনো কেস পাবা না, সম্ভব না। তো যার কারণে আমাদের এই তিনটাই কেস, যেই তিনটা কেসে কি হবে, চতুর্ভুজ তৈরি হবে না। তাহলে আমরা দেখলাম টোটাল কেস ছিল 35টা, টোটাল 35 ভাবে 7টা বাহু থেকে 4টা বাহু, 4টা দৈর্ঘ্যের জিনিস সিলেক্ট করা যায়। এখন এর মাঝে 3টা জিনিসে আসলে চতুর্ভুজ হয় না, তার মানে চতুর্ভুজ হবে কতগুলোতে, 32টা জিনিসে। এটাই হচ্ছে আমাদের উত্তর, দেখো এখানে তাই কিন্তু বলছে। বুঝা গেছে? তাহলে এখান থেকে এইটার একটু রিভিউ দিয়ে নেই, এখানে কি করছি আমরা, এইখানে মেইনলি আমরা এই জিনিসটা দেখছি যে আচ্ছা এইখানে কমপ্লিমেন্টারি ওয়ে অফ থিঙ্কিং এর একটা সুন্দর এক্সাম্পল, সুন্দর একটা প্রয়োগ আমরা দেখে ফেলছি। এইখানে আমাদেরকে বলছিল 7টা দৈর্ঘ্যের 7টা বাহু দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, এদের সবার দৈর্ঘ্য ব্যাপারটা অনেকটা এরকম, এই 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এরকম 7টা দৈর্ঘ্যের 7টা বাহু দেওয়া আছে, সবার দৈর্ঘ্য বলে দেওয়া আছে। এরপরে বলছে এখান থেকে 4টা করে নিয়ে চতুর্ভুজ কত উপায়ে বানানো যাবে, সেটা 32, সেটা দেখাতে হবে। এখন কত উপায়ে বানানো যাবে এইটা বাদ দিয়ে আমরা এবার উল্টোটা চিন্তা করতে চাচ্ছি যে কখন বানানো যাবে না সেটা দেখি তো। এখন কথা হচ্ছে চতুর্ভুজ না বানাতে পারার কেসে শর্ত কি, কখন চতুর্ভুজ বানানো যায়, কোন শর্তে, আর কখন বানানো যায় না, সেটা এক্সপ্লোর করি। তো সেটা এক্সপ্লোর করানোর জন্য এইখানে একটা ভিজুয়াল এক্সাম্পল দিছিলাম, যে এক্সাম্পলটা ত্রিভুজের কেসেও একইভাবে দেওয়া হয়েছিল। তো তখন আমরা দেখছি যে আচ্ছা যে ছোট তিনটা বাহুর দৈর্ঘ্য যদি বড়টার সমান হয়ে যায় বা ছোট হয় তখন চতুর্ভুজ বানানো যায় না, আর যদি বড় হয়, ছোট তিনটার যোগফল বাহুর দৈর্ঘ্যের যোগফল বড়টার থেকে বড় হয়, তাহলে আসলে বানানো যায়।
তো আলটিমেটলি আমরা তো কি খুঁজতেছি, উল্টা জিনিস খুঁজতেছি। আমরা চতুর্ভুজ বানানো যায় কতভাবে এটা খুঁজতেছি না, উল্টা খুঁজতেছি, চতুর্ভুজ কখন বানানো যায় না। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এইটা আর এইটা। এইখানতে এখন ওই জিনিসটা থেকে বের করছি, সবচেয়ে ছোট বানাইছি যোগফলটাকে, সেজন্য 2টা কেস পাইছি। তারপরে বানাইছি, তারপরে 7, এর জন্য একটা কেস শেষ, আর কোনো কেস পসিবল না। কেন? কারণ এইখান থেকে আর একটাও যদি কিছু চেঞ্জ করি মিনিমাম যোগফলটা 8 আসবে, আমাদের তো 8 দৈর্ঘ্যের কিছু নাই, যার কারণে আমরা আসলে এখান থেকে আর কোনো কেস পাবো না, শিওরলি বলে দিতে পারলাম। এই 3টা কেস বাদ দিব, টোটাল কেস ছিল 35, সেখান থেকে বাদ দিয়ে পেয়ে গেছি। এখন এখানে কথায় কথায় তোমাদেরকে আরেকটা পার্সপেক্টিভ দেখাইছিলাম যে এখানে এইভাবে করে যে জিনিসটা আমরা চিন্তা করতেছি ত্রিভুজ চতুর্ভুজের কেসে, ত্রিভুজের কেসে এই ব্যাপারটাকে এইভাবে কিন্তু চিন্তা করা যায় যে আলটিমেটলি ত্রিভুজের বৃত্তাংশ বলো বা বৃত্ত এঁকে সেভাবে চিন্তা করা যায়। অ্যান্ড আমরা কিন্তু ছোটোবেলায় এইভাবে করেই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এইভাবে করেই ত্রিভুজটা আঁকতাম সম্পাদ্যে। কেন আঁকতাম? কারণ এইখান থেকে বোঝা যাইতো যে আচ্ছা ত্রিভুজটা আসলেই পসিবল নাকি পসিবল না, ত্রিভুজ পসিবল হলে কিভাবে কিভাবে আঁকা যায়। ফাইন, এখন এইখান থেকে আই হোপ এই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা এর সামনে আঁকাবো, সামনের টপিক দেখবো।